চলো স্টার্ট করছি। ইলাস্টিসিটিতে যেটা বলছিলাম, যে এলাস্টিসিটি যে মাত্র নাম্বার থাকে 2, আর প্রবলেমসের যদি দেখো অনেকগুলো প্রবলেমসের দেওয়া রয়েছে, ঠিক আছে, অনেক অনেক কোশ্চেন দেওয়া রয়েছে। এতগুলো কোশ্চেন তোমাদের করার দরকার নেই। যেটুকু মাত্র এখানে কোশ্চেন দেওয়া হবে, যেটুকু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে সেটুকু করলেই মোর দ্যান এনাফ। আর দরকার নেই কিছু, মডিউলে যা আছে ওটুকু করলেই চলবে। আর আমরা পুরো এই চ্যাপ্টারটা মডিউল ফলো করেই পড়বো। ম্যাক্সিমাম টিচার এটাকে একদিনে শেষ করে, কখনো কখনো 2 দিন যায়। আমরা যদি আগের দিন অল্প কিছু ক্লাস নিয়েছি, আজকে পুরোটাই কমপ্লিট করবো, ঠিক আছে, তাতে যে যতটা টাইম লাগবে দেখতে থাকো। তো সবার ফার্স্ট এলাস্টিসিটির ক্ষেত্রে বেশি ভালোভাবে এখানে ফোকাস করবে অন্য কোনো কিছু দেখার থেকে। মনে করো কোথাও একটা কোনো রড রয়েছে, আর এই রডটার ক্ষেত্রে তুমি মনে করো বাইরে থেকে বল প্রযুক্ত করতে চাও। তুমি যখন এই বস্তুটার উপর বাইরে থেকে বল প্রযুক্ত করবে, নর্মালি এরকম ঠেলার কথা ভাববে না যে বাইরে থেকে বল প্রযুক্ত করলাম আর এটাকে এভাবে সামনের দিকে এগিয়ে গেল। মেইনলি বিষয়টা হচ্ছে গিয়ে যখন কোনো বস্তুকে টানতে হয় না, নর্মালি দুদিকেই বল প্রয়োগ করতে হয়। তুমি ধরো টেনে যদি এলংগেট করতে চাও, দুদিকে টানতে হয়। তো এলাস্টিসিটিতে যা যা পড়বে, এখানে যদি কোনো ফোর্সের কথা ভাবে, অপোজিটে আরেকটা কোনো একটা জায়গায় পিভট পয়েন্ট আছে। হোয়াট ইজ পিভট পয়েন্ট? পিভট পয়েন্ট মানে যেখানে ফিক্স দাঁড়িয়ে রয়েছে, তারপর থেকে একটা বস্তু ঝুলিয়ে দিলে বা তারপর থেকে একটা বস্তুকে আটকে দিলে তারপরে কি হবে। তার মানে আমাদের এখানে পিভট পয়েন্ট কোনটা? এটা। এটাকে আমরা কি বলবো? পিভট পয়েন্ট। পিভট মানে যেখানে ফিক্সড হয়ে থাকে, পিভট পয়েন্ট। এবার তুমি কি করলে, এই পিভট পয়েন্টের সাপেক্ষে এটাকে জোরে বাইরে থেকে বল প্রয়োগ করলে, আর বাইরে থেকে যে বলটা প্রয়োগ করলে সেটার নাম দিলে এফ এক্সটার্নাল। বাইরে থেকে যে বল প্রয়োগ করলে এটার নাম দিলে এফ এক্সটার্নাল। এবার যখন তুমি বাইরে থেকে এর উপরে বল প্রয়োগ করবে, স্বাভাবিকভাবে কি হবে, এই যে দণ্ডটা ছিল এই দণ্ডটা হালকা হলেও দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, তাই না? কিছু পরিমাণ দৈর্ঘ্যে বৃদ্ধি পেলো। মানে আগে যা দণ্ডের দৈর্ঘ্য ছিল, এখন তার তুলনায় দণ্ডের দৈর্ঘ্যের কিছু পরিমাণ বৃদ্ধি আসবে, তাই না? এখানে যা দণ্ডের সাইজ ছিল, এখন তার তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পেলে? এতটা। আমরা এটার নাম দিলাম, এটা যদি দৈর্ঘ্য হয় এল, এটা যদি দৈর্ঘ্য হয় এল, এই দৈর্ঘ্যটা কত হবে? ডেল্টা এল। কতটা বৃদ্ধি পেয়েছে বললাম? ডেল্টা এল। যেই দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পেলো সেটার নাম আমি দিলাম ডেল্টা এল। এবারে যখন এই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, ও কি এই বস্তুটা নিজে কখনোই, কেউই চায় না তার নিজের যা অবস্থা থাকে সেই অবস্থাটা থেকে বেরিয়ে আসার। তখন ও নিজে একটা ব্যাক সাইডে ফোর্স অ্যাপ্লাই করবে, যেই ফোর্সটার আমরা নাম দেব এফ আর বা এফ রিস, আর ই এস, মানে এফ রিস্টোরিং পুরোটাই লিখছে। এটা কি বলছিল? এফ এক্সটার্নাল, আর এটা কি হলো? এফ রিস্টোরিং। তার মানে এবার এখানে এটা কি চাইবে? আবার নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে। তার মানে কোনো পদার্থের যে ধর্মের জন্য বস্তু তার নিজের অবস্থা বজায় রাখে বা বজায় রাখার চেষ্টা করে, তাকে বলা হয় ইলাস্টিসিটি। দেখো যখন এটাকে ছেড়ে দেওয়া হবে, তখন এটা আবার পুরো নিজের জায়গায় ফিরে আসবে। অ্যাকর্ডিং টু আমাদের সিলেবাস এই জিনিসটাই রয়েছে, আমাদের সিলেবাসে রয়েছে যে যদি আমরা এটাকে ছেড়ে দিই তাহলে কি হবে, আবার পুরোপুরি নিজের জায়গায় চলে আসবে। তার মানে যতটা বল এ অ্যাপ্লাই করেছে, রিস্টোরিং ফোর্স যদি ঠিক ততটাই অ্যাপ্লাই করে, তাহলেই তো আবার নিজের জায়গায় ফিরে আসবে, নয়তো কি নিজের জায়গায় ফিরে আসতে পারবে? পারবে না। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই যে এক্সটার্নাল যেটা আমরা বলছিলাম, এফ এক্সটার্নাল, এটা হচ্ছে কি আমাদের বাইরে থেকে প্রযুক্ত বল, বাইরে থেকে প্রযুক্ত বল। আর এফ রিস্টোরিং মানে যে বলের দ্বারা বস্তু পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়, যে বলের দ্বারা বস্তু পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়। আচ্ছা, এই বলটার বাংলা নাম হচ্ছে গিয়ে প্রত্যানয়ক বল। এবার এই নামটা একটু বাজে বলে আমি আর এটা নিলাম না, আমি এফ রিস্টোরিং বলেই চালাবো, ঠিক আছে। যে বলের দ্বারা বস্তু পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়। এবার বস্তু যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়, তার মানে এই দুটোর মধ্যে বলতো কোনটা স্থিতিস্থাপক বল? এটা না এটা? যেই বলটার জন্য পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় নিশ্চয় সেটাই স্থিতিস্থাপক বল হবে। তার মানে এটা হলো আমাদের আরেকটা নাম হলো এর স্থিতিস্থাপক বল। এবার আমাদের সিলেবাসে আমি কি বললাম, যে বস্তুটাকে ধরে নেওয়া হয়, সেই বস্তুটা হলো পারফেক্টলি এলাস্টিক। কি বলবে? পারফেক্টলি এলাস্টিক মানে যতটা টানলে ঠিক ততটাই ব্যাক করে যাবে। এবার পারফেক্টলি এলাস্টিক যদি কোনো বস্তু হয়, পারফেক্টলি এলাস্টিক যদি কোনো বস্তু হয়, মানে পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক যদি বস্তু হয়, তাহলে যতটা বল তুমি বাইরে থেকে প্রয়োগ করবে, মানে এফ এক্সটার্নাল যতটা তুমি অ্যাপ্লাই করবে, আর রিস্টোরিং মানে ব্যাক সাইডে যতটা বল যাবে, এই দুটোর মান পুরো ইকুয়াল হবে। এবার রিয়েল লাইফে না কখনো এরকম হয় না যে কিছু হলেও না একটা ডিফর্ম আসে, ঠিক আছে। তোদের কাছে কারোর কাছে স্কেল আছে? লো স্টিলের স্কেল দাও তো। আমরা নর্মালি একটা যদি স্টিলের স্কেলকে দেখো,
আর এই স্টিলের স্কেলটাকে আমরা যখন এইভাবে বেন্ড করাই, এভাবে যখন আমরা বেন্ড করি, এটা এই অবধি আসলো, আবার এটাকে ছেড়ে দিলে কি হবে, আবার নিজের জায়গায় ফিরে আসবে। এবার এই যে বাইরে থেকে যে বলটা প্রয়োগ করলাম, এই বলটার নাম হচ্ছে এক্সটার্নাল ফোর্স। আর যখন ছেড়ে দিলাম আবার যেই বলটা ওকে ওইদিকে নিয়ে গেল সেটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। আর এটা অনেকটা কার মতন বলো তো, স্প্রিং ফোর্সের মতো না? স্প্রিং ফোর্সও নিজের অবস্থায় ফিরে যেতে চায়। তো আমাদের এখানে মাথায় রাখতে হবে এটা অনেকটা স্প্রিং ফোর্সের মতন। আর এটা কিভাবে কাজ করে যদি বলো, এটা এখানে আমার কতগুলো পার্টিকেল রয়েছে, যে পার্টিকেল গুলো আমরা একটা সলিডের স্ট্রাকচার ভাবার চেষ্টা করছি। একটা সলিডের যদি স্ট্রাকচার ভাবার চেষ্টা করি, স্ট্রাকচার স্ট্রাকচারটা কেমন আসবে এরকম। এবার স্ট্রাকচার যদি আমি ভাবার চেষ্টা করি, তাহলে এখানে আ, আ, উম, উম, এগুলো প্রত্যেকটার মধ্যে দেখো আমি একটা একটা করে স্প্রিং কানেক্ট করছি, ওকে। আর বাকি রইলো এটা না, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটার মধ্যে একটা একটা করে স্প্রিং কানেক্ট করেছি, আর একটা বাকি, একটা স্প্রিং কানেক্ট করে দিলাম। আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সবকটা পার্টিকেল রয়েছে সবার মধ্যে স্প্রিং কানেক্ট করতে হবে। এটা, এটার মধ্যে, এটা, এটার মধ্যে একটা, আর এটার মধ্যে একটা। তাহলে এটা কি করলাম আমি এভাবে প্রত্যেকটার মধ্যে স্প্রিং কানেক্ট করলাম। এবার আমি যদি স্প্রিং কানেক্ট করি, তুমি ভেবে দেখো একটা বস্তুর বা একটা পার্টিকেলের যে কোনো একদিক থেকে টানলে অন্যটার ওপরে অল্প বল প্রয়োগ করবে, কিন্তু একটু হলে এলংগেশন হবে না? এটার উপরে যদি আমি এটা যদি স্প্রিং স্ট্রাকচার ভাবি, আমি যদি এর উপরে বাইরে থেকে এটাকে বল প্রয়োগ করি, এই বলটা এদিক বরাবর আসার চেষ্টা করবে। আর আমার যেহেতু এই দিকটা ফিক্স আটকে রাখার চেষ্টা করেছি, তাহলে স্প্রিং এর কি হবে, দৈর্ঘ্য বাড়বে। আর এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা বলছি ডেল্টা এল। বাড়া পসিবল, দৈর্ঘ্যটা বাড়া একদমই পসিবল। এবার কিন্তু এটা স্প্রিং বলের মতন কিন্তু হয় না। স্প্রিং এ যেমন এফ ইজিক্যালস টু মাইনাস কে এক্স এরকম টাইপের রিলেশন হয়, এটার ক্ষেত্রে কিন্তু তেমন হয় না। ঠিক আছে, ফোনটা একটু সাইলেন্ট করো তো। তো এবার কি হয় না, তার মানে এদের ক্ষেত্রে যদি বাইরে থেকে আমি যদি বল প্রয়োগ করি, তাহলে এদের ক্ষেত্রে এক্সটেন্ড হয়, বাট আগের যে দৈর্ঘ্য থাকে তার থেকে দৈর্ঘ্য বৃদ্ধি পেলো। আর এই যে বস্তুটা রয়েছে এই বস্তুটা এখানে আমরা ফিক্স ধরে নিয়েছি, যে এখানে এই দিক থেকে ফিক্স রেখেছি, তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য বাড়তে পারে, আর নর্মালি যে লেন্থ রয়েছে আগের থেকে লেন্থ বাড়তে পারে। এবার এই কেসটাতে আমি বলতো কি ভুল করছি, কে বলতে পারবে যে আমি এরকম যে স্ট্রাকচারটাতে এর ফ্ল কি, ভুল কি রয়েছে? বলতে পারবে ভুল কি রয়েছে এটাতে, ভুল কি? ছোট্ট একটা ভুল রয়েছে। ভুলটা হলো, আমরা যখন কোনো বস্তুর ক্ষেত্রে মনে করো কোনো একটা রড নিয়েছি, আর এই রডটার ক্ষেত্রে আমি মনে করো দৈর্ঘ্য বাড়াবো বলেছি, এই যে এটা থেকে আমার রডটা ছিল এরকম মোটা একটা রড। এবার আমি বললাম এই রডটাকে আমি দৈর্ঘ্য বাড়াবো। এবার দৈর্ঘ্য বাড়ালে না স্বাভাবিকভাবে আয়তন তো ফিক্স থাকে, আর এর দৈর্ঘ্যটা না যদি লম্বা করতে হয় তাহলে এটাকে আরো সরু হয়ে যেতে হবে। আর এটাতে দেখো ওটা হচ্ছে না। তো এটা একটা ফ্ল রয়েছে। আমরা সেই দুটো জিনিস মিশিয়ে টিশিয়ে নিয়েই পুরো সিলেবাস করবো। দুটো জিনিসে কোথায় কিভাবে করতে হবে সেগুলো দেখবো। এবার একটা কোশ্চেন দেয়, খুব ফেমাস কোশ্চেন, যে রবার আর স্টিলের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক। এবার, হ্যাঁ হ্যাঁ, রবার আর স্টিলের মধ্যে কোনটা বেশি, রাবার আর স্টিলের মধ্যে অ্যান্সারটাও ভালোভাবে লিখতে হবে। মানে শুধুমাত্র এই যে কেউ বলছে রাবার কেউ বলছে স্টিল, স্টিলের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, তুমি যদি ফিজিক্সের কথা বলো না, ফিজিক্স খুব ভালো কথা বলে একটা। অ্যাকর্ডিং টু ফিজিক্স, ও বলে যে তুমি একটা বস্তু রয়েছে যেটা হচ্ছে রাবার আর স্টিল, যে কোনো বস্তু, তোমার রিস্টোরিং ফোর্স ক্যালকুলেট করার দরকার নেই। কারণ আমি একটু আগে বললাম না, আমাদের ফিজিক্সে এই যে এফ রিস্টোরিং আর এফ এক্সটার্নাল দুটো সেম। তার মানে তুমি এফ এক্সটার্নাল যতটা বল প্রয়োগ করবে সেটাই কি বল ফিজিক্সে, সেটাই রিস্টোরিং ফোর্স। তার মানে আমি যে রিস্টোরিং ফোর্স আলাদাভাবে মাপার দরকার আছে, দরকার নেই। যে বস্তুটাকে আমাদের যত বেশি প্রবলেম হবে বাঁকাতে, তার মানে সেটা বেশি স্থিতিস্থাপক। তার মানে এই যে এখানে যে আমাদের এটা রয়েছে, এটা আমাদের বাঁকাতে বেশি কষ্ট হচ্ছে কম্পারেটিভলি, রবার এটা বেশি স্থিতিস্থাপক। হিসেব মতো আবার দেখতে গেলে, মানে এই যে এখানে যে রিমোটটা রয়েছে অ্যাকর্ডিং টু ফিজিক্স, ফিজিক্সের ভাষায় এটা বেশি স্থিতিস্থাপক। কিন্তু আমাদের রিয়েল লাইফে কিন্তু এটা আসলে বেশি স্থিতিস্থাপক না, তুমি নিজেও জানো। এটা কি বেশি স্থিতিস্থাপক? না।
স্থিতিস্থাপক বলতে আমরা বোঝাই যে যে যত তাড়াতাড়ি গেল আবার কত তাড়াতাড়ি রিগেইন করতে পারছে নিজের আগের প্লেসকে। তো রিয়েল লাইফ আর ফিজিক্সের মধ্যে হালকা একটু ডিফারেন্স রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। রিয়েল লাইফে আমাদের যদি বলি তাহলে দরজা একদম পূর্ণ অস্থিতিস্থাপক প্রায়। আর কিন্তু যদি ফিজিক্সের ভাষায় বলো তাহলে আবার বলবো ওটা মারাত্মক স্থিতিস্থাপক, কেননা ওটাকে বেন্ড করা খুব মুশকিল। যাকে বেন্ড করা মুশকিল তাদের কাছে থেকে, তা আমরা এখন থেকে কি মাথায় রাখবো, যাকে বেন্ড করা মুশকিল সেটাই বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কিন্তু এটা না রিয়েল লাইফ প্লাস ফিজিক্স মিলিয়ে লিখতে হয় এটার অ্যান্সার। তো একদিকে আমরা রাবারের কথা বলবো, আর একদিকে আমরা স্টিলের কথা বলবো। রাবারের ক্ষেত্রে ইহাকে বাইরে থেকে বেন্ড করা সহজ, স্টিলের ক্ষেত্রে বাইরে থেকে বেন্ড করা কঠিন। স্টিলের ক্ষেত্রে বাইরে থেকে বেন্ড করা কঠিন। ওকে, আর কি, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কে তাড়াতাড়ি রিগেইন করতে পারে, বলো কে তাড়াতাড়ি রিগেইন করতে পারে? রাবার, তাই তো? ভুলভাল কথা। একটা রাবারের দিয়ে কথা ভাবো, একটা রাবারকে এরকম তুমি করে দিলে তো রাবারটা আসতে যতটা টাইম লাগবে, আর স্টিল দেখো মানে বাড়িতে লোহার রড গুলো দেখবে এরকম করে নড়ে, এটা দেখতেছো এই যে, এটা রাবার এত স্পিডে আগের জায়গায় যাবে না, যাবে আগের জায়গায় এত স্পিডে যাবে না। যে যত তাড়াতাড়ি আগের জায়গায় যায় সেটা নিজের অবস্থায় ফিরে আসতে তুলনামূলক কম সময় লাগে, অর্থাৎ এফ রিস্টোরিং বেশি। নিজের জায়গায় ফিরে আসতে তুলনামূলক বেশি সময় লাগে, তাই ইফ এফ রিস্টোরিং কম। তুলনামূলক কম, কিন্তু রবারও কিন্তু হাইলি এলাস্টিক। ঠিক আছে, হাইলি এলাস্টিক। আচ্ছা, এইটা বোঝা গেল। রাবার আর স্টিলের মধ্যে এই কটা লিখে আসবে, মোর দ্যান এনাফ। এরপরে আমাদের বস্তুগুলো ক রকমের হয় যদি বলো, তাহলে সবার ফার্স্ট পরে হচ্ছে গিয়ে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু মানে যারা একদম পারফেক্টলি রিজিড। পূর্ণ দৃঢ় বস্তু, কিছু বস্তু হয় না মেরে মেরেও শোধরানো যায় না। দেখবে কিছু বাচ্চা হয় মেরে মেরেও তুমি শোধরাতে পারবে না। তোমরা যখন ক্লাস 11 12-এ পড়ো, তোমরা অনেকে দেখবে কদিন পরে একটা ছোট ছোট বাচ্চা পড়াবে, এই দেখবে অনেকেই পড়াবে, তো তখন দেখবে যে কিছু বাচ্চা থাকে করবোই না, খাবোই না, তারপরে তোমাকে ধরো বিস্কুট দিলো, তোমার বিস্কুট খেয়ে নিলো। ঠিক আছে, ডিম খেয়ে নেবে। পূর্ণ দৃঢ় বস্তু, তো এমন কিছু বস্তু রয়েছে যে বস্তুগুলোকে তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করো, মনে করো এই পার্টিকেল রয়েছে, একটা পার্টিকেল রয়েছে আর এই একটা পার্টিকেল রয়েছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স মনে করো ডি। এবার বাইরে থেকে যদি বল প্রয়োগ করো, বাইরে থেকে যদি বল প্রয়োগ করো এই বস্তুটার উপরে, না এদের মধ্যে যে ডিস্টেন্স কমবে না এদের মধ্যে ডিস্টেন্স বাড়বে, কখনোই পসিবল না, কোনোটাই পসিবল না। কি বললাম? না এদের মধ্যে ডিস্টেন্স কমবে, না ডিস্টেন্স বাড়বে, তার মানে কি ডি ফিক্সড, মানে মেনে মেনেও কিছু করতে পারবে না। মনে করো এটা প্রায় রিজিড বডি, এটা প্রায় রিজিড বডি, কেন এটাকে যদি তুমি বাইরে থেকে বল প্রয়োগ করো, এটা অতটাও রিজিড না, বেকালে ভেঙে যাবে। এই যে বাইরে থেকে বল প্রয়োগ করো, তাহলে এটা কি হবে, সহজে ভেঙে যাওয়ার একটা চান্স রয়েছে। কিন্তু নিজেদের মধ্যে ইন্টার আণবিক যে ডিস্টেন্স সেটা তোমার চেঞ্জ করবে না, তুমি এটাকে টেনে খুব একটা বড় করতে পারবে না। বুঝতে পেরেছো? যাদের ক্ষেত্রে বড় করা যায় না তারা হচ্ছে রিজিড বডি। 2 নম্বর হচ্ছে গিয়ে ফুললি এলাস্টিক বা কমপ্লিটলি এলাস্টিক বডি। কাদেরকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, বলো কাদেরকে বলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু? পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কে? এটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ হার্দিক পান্ডিয়া। ঠিক আছে,
হার্দিক পান্ডে কি করেছে, কামব্যাক। একটা বস্তুর উপর বাইরে থেকে তুমি বল প্রয়োগ করলে, বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে কি হলো, ওটা আবার নিজের জায়গায় ফিরে এলো। বাইরে থেকে বল প্রয়োগ করলে একদম এরকম করে দিয়েছো, কিন্তু ব্রেকিং পয়েন্ট আছে, ব্রেকিং পয়েন্টের আগে যদি তুমি ওকে ইয়ে করে দাও, ও আবার পুরো নিজের জায়গায় ফিরে আসবে। এবার ডিপেন্ড করে কার কতটা ব্রেকিং পয়েন্ট, হার্দিক পান্ডিয়ার ব্রেকিং পয়েন্ট অনেক বেশি, তাই না? তো যে বস্তু আবার পুরো সম্পূর্ণ নিজের অবস্থায় ফিরে আসতে পারে, এই যে এটা মনে করো এর থেকে বস্তু ফার্স্ট অবস্থায়, এখানে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত রয়েছে, ডি। তুমি কি করলে, বাইরে থেকে সেকেন্ড স্টেপে এর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলে, বাইরে থেকে বল প্রয়োগ করলে, যদি বাইরে থেকে বল প্রয়োগ করো, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সটা কি হলো, বেড়ে গেল। ঠিক আছে, এই ডিটা তখন কি হয়ে গেল, ডি ড্যাশ হয়ে গেল, ডিটা বেড়ে হয়ে গেল ডি ড্যাশ। ওকে, বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে ডি বেড়ে হয়ে গেল ডি ড্যাশ। এবার তুমি মনে করো এদের থেকে বাইরে থেকে বল প্রয়োগ করানো সরিয়ে দিয়েছো, আবার কি হয়ে গেল, ও আবার নিজের জায়গায়, আই রে, আই, বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে ও আবার নিজের জায়গায় ফিরে আসলো। তার মানে তুমি যখন একে বাইরে থেকে বল প্রয়োগ করছিলে, বাইরে থেকে যখন বল প্রয়োগ করছিলে, তখন এর উপরে যে বলটা কাজ করছিল সেটার নাম হচ্ছে এফ এক্সটার্নাল। আর রিগেইন করছে কোন বল দিয়ে, রিস্টোরিং। আবার রিস্টোরিং কি করেছে, ওকে নিজের জায়গায় নিয়ে এসেছে। তা তুমি মনে করো বারবার বারবার একই জিনিস করছো, তার ফলে ও ওই সেম জায়গাতে এসে পড়ে রয়েছে, তার মানে ও কি পূর্ণ ইলাস্টিক বস্তু। কেউ বলতে পারে পূর্ণ ইলাস্টিক বস্তুর জন্য ইলাস্টিক কলিশনে কোএফিসিয়েন্টের মান কত আসছে, একটা আগের বার পড়িয়েছিলাম, ইলাস্টিক কলিশনে কোএফিসিয়েন্টের মান কত ছিল, কত ছিল, পূর্ণ ইলাস্টিক, 100% ইলাস্টিক, এক ছিল। যাক, ছেড়ে দাও। ঠিক আছে, মনে আছে কি ছিল, আহ, যতটা বেগের চেঞ্জ করবে ভেলোসিটির চেঞ্জ ডিভাইডেড বাই নিচের ভেলোসিটির চেঞ্জ। তার মানে কি দুটো চেঞ্জই তো সমান হবে, নয়তো তো করতে পারবে না। মানে এইভাবে ভাবো অনেকটা, এফ রিস্টোরিং আর যদি এফ এক্সটার্নাল সেম না হয় তাহলে তো হবে না, না পসিবল না। তাহলে দুজনের রেশিও যদি সেম হয় তাহলে ওয়ানই হবে যে কোনো জিনিসের ক্ষেত্রে, তাই না? এটা কমপ্লিট, বুঝতে পারলে যে এখানে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে। এরপরে আসছে থেকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক। এদেরকে কি করলে, তুমি মনে করো বাইরে থেকে, বাইরে থেকে বল প্রয়োগ করলে, এদের মধ্যে ডিস্টেন্স ছিল ডি, ডি দিরো না কিন্তু এটা, হ্যাঁ শোনো। এবার তুমি বাইরে থেকে বল প্রয়োগ করেছো, যার ফলে এর কি হয়ে গেল, কি হলো, এদের মধ্যে যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্স মনে করো এবার বেড়ে গেছে বাইরে থেকে বল প্রয়োগ করাতে। ঠিক আছে, কত হয়ে গেল, ডি ড্যাশ হয়ে গেল। তুমি দেখলে বাইরে থেকে বল প্রয়োগ করার পরেও যখন একে সরিয়ে দিয়েছো বলটা, তারপরে ও ও ডিস্টেন্স আর সরাচ্ছে না। দেখবে অনেকে আছে না, তুমি মনে করো তোমার বন্ধুকে একটু ভালোবেসে বলে দিয়েছিল কোনো একটা কিছু ওয়ার্ড ছাড়া এখানে বলছি না, তো তারপরে ও আবার সেটা নিয়েই পড়ে রয়েছে, ঠিক আছে আর তোর সাথে কথা বলবো না, বলবোই না, ব্লক করে দিল। তো এটা হচ্ছে কি পূর্ণ অস্থিতিস্থাপক বন্ধু। তার মানে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কাদের বলে, যাদের ক্ষেত্রে তুমি বাইরে থেকে যতই বল প্রয়োগ করলে একবার একদিন কিছু বলে দিয়েছো, তো ঠিক আছে নে এবার তোর সাথে ওর আমি ক্ষতি করেই ছাড়বো, তারপরে ইয়ে নেবো, তো তেমন টাইপের বস্তু। আর অনেকে আছে দেখি পূর্ণ অস্থিতিস্থাপক কারা, হুর যা বললে বললে, সকাল বিকাল দিয়েই যাচ্ছ, যতটা না কথা বলো তার সাথে হয়তো গালি বেশি দিচ্ছ একটা লাইনে, তারা হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক বন্ধু। এবার আরেক ধরনের ম্যাটেরিয়ালস হয়, যেই ধরনের ম্যাটেরিয়ালস কে বলা হয়, যেই ধরনের ম্যাটেরিয়ালস কে বলা হয় ভঙ্গুর। ভঙ্গুর মানে হচ্ছে কি, যারা একে দেখে, যেমন এই বস্তুটা ভাঙতে অনেক কষ্ট হচ্ছে, তাই না, কিন্তু এর ইলাস্টিসিটি কি বাড়বে, বাড়াও পসিবল না, এটা লম্বা হবে, হবে না। কিন্তু যদি তুমি একটু বেশি ফোর্স দাও তাহলে এটা কি হয়ে যাবে, পুরো ভেঙে যাবে না। এই ধরনের বস্তুকে বলা হয় তোমার ভঙ্গুর বস্তু। যে বস্তুটাকে তুমি বেঁকালে, বলো তো ভালো একটা ভঙ্গুর বস্তুর উদাহরণ দাও। পেন্সিল, তাই না, পেন্সিলকে সহজে, চক, এগুলো কি কয়, ভঙ্গুর বস্তু হয়, খুব সহজে ভেঙে যায়। কাঁচ ভালো একটা ভঙ্গুর বস্তু। আর অস্থিতিস্থাপক কারা, যাদের তুমি বাইরে থেকে বল প্রয়োগ করলে ও যতটা এলংগেশন হলো এলংগেশন হয়েই পড়ে রইলো। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স জানতে হবে। আচ্ছা, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তুগুলো আরেকটা নাম হয় প্লাস্টিক ম্যাটেরিয়াল। প্লাস্টিক বলে ওদেরকে। প্লাস্টিক মানে হচ্ছে কি, যেমন ধরো প্লাস্টিককে তুমি টানবে, দেখবে ওর টানার পরে ওই জিনিসটাকে আর কখনো নিজের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। তুমি এটা কি জানো যে এখন মডার্ন সায়েন্সের সব থেকে বড় একটা কাজ হলো গিয়ে, মানে যারা এই কেমিস্ট্রি নিয়ে এখন পড়াশোনা করছে, এগুলো নিয়ে থার্মাল জিনিসপত্র নিয়ে আলোচনা করছে, তাদের এখন সব থেকে বড় কাজ হচ্ছে প্লাস্টিককে কিভাবে রিকভার করা যায়। আর প্লাস্টিককে রিকভার মানে আমি রিসাইকেলের কথা বলছি না, যে মাইক্রন কমিয়ে,
মনে করো একটা প্লাস্টিক রয়েছে, তুমি প্লাস্টিকটাকে হালকা টেনে গেছে বা হালকা কুচকে গেছে, দেখবে একটা প্লাস্টিক যদি কুচকে যায় না, ওটাকে তুমি যতই এরকম এরকম করা আসে ওটা শুধরাবে না, নিজের জায়গায় তো আসবে না, না এটা পরিষ্কার প্লাস্টিক। এখন কাজ হচ্ছে কি কোনোভাবে যদি পসিবল হয় ওই প্লাস্টিকটা মুচড়ে গেছে, ঠিক আছে, প্লাস্টিকটাকে আমরা যেমন ধরো এখানে যে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক গুলো রয়েছে, এই প্লাস্টিক গুলো আর পসিবল না যে আগের জায়গায় ফিরিয়ে আনা। এবার যদি এরকম পসিবল হতো যে হিট দিয়ে কোনোভাবে, দেখবে তোমরা যারা স্টেডিয়ামে ক্রিকেট ক্রিকেট খেলা দেখতে যাও, তারা দেখবে স্টেডিয়াম যেগুলো মানে মানে সস্তা স্টেডিয়ামের কথা বলছি না, ওর যেগুলো একটু মোটামুটি ভালো স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম গুলোতে দেখবে রোদ সবসময় পড়তে থাকে, আর রোদের ফলে যে চেয়ার গুলো থাকে ওগুলো হোয়াইট হয়ে যায় হালকা হালকা। বুঝতে পারছো তো? যে কোনো তুমি যদি এখন তোমার বাড়ির চেয়ার নিয়ে উপরে রেখে দাও রোদের মধ্যে 4 দিন, দেখবে ওটা হোয়াইট হয়ে যায়, কালার ইয়ে হয়ে যায়। তারপরে দেখবে ওরা কি করে, একটা হিট মেশিন আনে, হিট মেশিন দিয়ে এরকম হিট আপ করে, হিট আপ করার পরে দেখবে ওটা আবার আগের মতন হয়ে যায়। তাই না? তো তেমন ভাবে চেষ্টা করা হচ্ছে যদি কোনোভাবে প্লাস্টিককে ওভাবে রিকভার করা যায়, তাহলে অনেক কিছু বেঁচে যাবে। যেমন ধরো এইগুলোতে কত পরিমাণ যে প্লাস্টিক লাগে তোমার ধারণা নেই, এক একটা দোকানে কত পরিমাণ প্লাস্টিক রাখছে। তো অনেকগুলো প্লাস্টিক তাহলে রিকভার করা যাবে। যাক গে। এরপরে এরপরে আছে আহ হুকস, বিকৃতি এইসব মনে হয় রয়েছে না? হ্যাঁ, পীড়ন আর বিকৃতি। চলো পীড়ন, ফার্স্ট পয়েন্টে দাও পীড়ন। তোমাদের লেখার খুব একটা দরকার নেই, ফোকাস করো, রাফ লিখলে লেখো সেটা বেশি বেটার হবে। রাফ খাতায় আমার সাথে সাথে এগুলো করা স্টার্ট করো, বেশি বেটার হবে। নোটস করার দরকার নেই কোনো, যখন ফর্মুলা গুলো লিখছি সেগুলো লেখো, সংজ্ঞা লেখার কোনো দরকার নেই। পীড়ন কাকে বলে? বাইরে থেকে কোনো বস্তুর ওপর যে বল প্রযুক্ত করা হয় তাকে পীড়ন বলে। আগের দিনও বলেছিলাম একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল যেটা হয় সেটাকে পীড়ন বলে। এটা সব থেকে ছোটভাবে কি লেখা যায়? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এটাকে কি বলে? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তানিশা, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল তার মানে কি হবে? স্ট্রেসকে আমরা না সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, বলো। সিগমা সমান সমান কি হবে? এফ বাই এ। প্রেশারের সাথে ডিফারেন্স কোথায়? প্রেশারের সাথে ডিফারেন্স কোথায়? প্রেশারে ছিল পারপেন্ডিকুলার ফোর্স, তাই না? আগের দিন একটা ব্যাচে বলছিলাম এগুলো, যে মনে করো তুমি এই একটা বস্তু নিয়েছো, এই বস্তুটাকে এদিক বরাবর যদি একদম লম্ব হবে, এটা হচ্ছে এরিয়া, তো এর এরিয়ার সাথে লম্ব হবে বল প্রয়োগ করলে কি হবে রোহিত? এটা লম্ব হবে চাপ, প্রেশার বলে এটাকে। আর যদি আমি এটাকে যে কোনো অ্যাঙ্গেলে বল প্রয়োগ করি, যে কোনো অ্যাঙ্গেলে যদি বল প্রয়োগ করি, তাহলে এটা কি হবে? স্ট্রেস। যে কোনো অ্যাঙ্গেলে। এটা থেকে যদি প্রেশার ফাইন্ড করতে হয় কিভাবে করব? কম্পোনেন্টে ভাঙতে হবে। একটা অ্যাঙ্গেল ধরো মনে করো এর সাথে অ্যাঙ্গেল থিটা, তাহলে এদিক বরাবর কম্পোনেন্ট কত আসবে? এফ সাইন থিটা। আর এদিক বরাবর অ্যাঙ্গেল কত আসবে? এফ কস থিটা। ঠিক আছে? ডিপেন্ড করে খুব যে অ্যাঙ্গেলটা কার সাথে নিচ্ছ। কখনো যদি অ্যাঙ্গেল এর সাথে নাও তাহলে কিন্তু এটা হয়ে যাবে এফ সাইন থিটা। দেখবে তোমার ইচ্ছা মতন, আর দেখে নেবে বইয়ে কিভাবে বলছে। প্রেশার কত হবে এটা? প্রেশার যদি বলো তাহলে বলবে স্যার এখানে হবে এফ সাইন থিটা, ফোর্সের মান যেহেতু পারপেন্ডিকুলার ফোর্স এফ সাইন থিটা ডিভাইডেড বাই এরিয়া এ। আর যদি তোমাকে বলে এফ সাইন থিটা না জায়গায় যদি তোমাকে এখানে বলে যে না, এরিয়ার কথা আমি বলছি না, আমি এখানে বলতে চাইছি শুধুমাত্র আহ স্ট্রেসের কথা, স্ট্রেসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? সিগমা দিয়ে। বাট আমি বারবার না সিগমা লিখবো না, আমি সবসময় স্ট্রেসটাকে পুরো স্ট্রেস হিসেবে লিখবো, মানে পীড়ন হিসেবে। স্ট্রেস কত হবে? যে বলবে যে স্যার এই নর্মাল যতটা আপনি বল প্রয়োগ করেছেন এফ ডিভাইডেড বাই এরিয়া। ডিফারেন্স বোঝা গেল? কিন্তু ইউনিট ডাইমেনশন ওয়াইজ কোনো চেঞ্জ আসবে না। ফার্স্ট বলে ইউনিট কত হবে এটা? বলের ইউনিট বাই এ। তো এটা আসবে থেকে নিউটন পার মিটার স্কয়ার সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই। সিজিএস পদ্ধতিতে কত হবে? নিউটন পার মিটার স্কয়ার। আর এসআই পদ্ধতিতে কত হবে? সরি, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? কারো 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 মনে আছে 1 নিউটন সমান সমান কত ডাইন হয়? কত? 10 কি পাওয়ার 5। 10 কি পাওয়ার 5। 1 নিউটন ইকুয়ালস টু হতো 10 কি পাওয়ার 5। কারো কোনো প্রবলেম আছে? স্ট্রেস বুঝতে পারলে বাইরে থেকে যেভাবে বল প্রয়োগ করবে সেটা। এবার আসে হচ্ছে স্ট্রেইন। স্ট্রেইন মানে হচ্ছে বিকৃতি, বাংলায় বলে বিকৃতি। বাংলায় এটাকে বলে বিকৃতি বা স্ট্রেইন। বাইরে থেকে একটা বস্তুর উপর মনে করো বল প্রয়োগ করলে সেই বস্তুটা দৈর্ঘ্যে কিছু পরিমাণ বৃদ্ধি পেল, ডিভাইডেড বাই ওই বস্তুটার একটা প্রাথমিক লেন্থ থাকবে। দৈর্ঘ্যের বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক লেন্থ। এই একটা বস্তু রয়েছে, এবার এটা কি হলো? একটা কিছু এলংগেট করলো, এটা হলো ডেল্টা এল, এটা ছিল হচ্ছে এল। যতটা দৈর্ঘ্যের বৃদ্ধি পেল, বিকৃতি মানে, বিকৃতি মানে যতটা দৈর্ঘ্যের বৃদ্ধি পেল, দৈর্ঘ্যের
বৃদ্ধি ও প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত, প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত। দেবলিনা বলো কত হবে এটা তাহলে? স্ট্রেসের ফর্মুলা ওয়াইজ কত বসবে উপরে? দৈর্ঘ্যের বৃদ্ধি কত হয়েছে? ডেল্টা এল ডিভাইডেড বাই এল। ক্লিয়ার? ডেল্টা এল ডিভাইডেড বাই এল। আচ্ছা, এটা কি হবে? ইউনিটলেস এন্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি না? এটা আসবে ইউনিটলেস এন্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আচ্ছা, এরপরে পীড়ন হোক বা বিকৃতি হোক, দুটোকেই আমরা যদি বলি পীড়ন বা বিকৃতি দুটোই তিন প্রকারের হয়। কি কি হয়? ফার্স্ট হচ্ছে অনুদৈর্ঘ্য, বলো অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে আয়তনীয়, আর থার্ড হলো ক্রিন্তন। আমি বলবো, যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সামের দিকে ফোকাস করছো, এগুলোর প্রত্যেকটার ইংলিশ টার্মটা জেনে রাখবে। ফার্স্ট এরটা হচ্ছে গিয়ে লঙ্গিটিউডিনাল। কি বলে ফার্স্ট এটাকে? লঙ্গিটিউডিনাল। সেকেন্ড এরটাকে কি বলে? ভলিউমেট্রিক। সেকেন্ড এরটাকে বলে ভলিউমেট্রিক। আর থার্ড এরটাকে বলে শেয়ারিং। ফার্স্ট প্রথমটাকে বলছে, প্রথমটাকে কি বলছে? লঙ্গিটিউডিনাল। সেকেন্ড এরটাকে কি বলছে? আয়তনীয়। থার্ড এরটাকে বলছে ভলিউমেট্রিক। আরে, তাহলে এই হচ্ছে কি দৈর্ঘ্য ছিল, আহ, আগে যা দৈর্ঘ্য ছিল এবার তার থেকে দৈর্ঘ্য বাড়বে। যেটুকু দৈর্ঘ্য বাড়লো, যেটুকু দৈর্ঘ্য বাড়লো আর প্রাথমিক দৈর্ঘ্য যা ছিল তাদের রেশিও। স্ট্রেইনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? স্ট্রেইন ইজ ইকুয়ালস টু যতটা দৈর্ঘ্য বাড়লো ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য। আয়তনীয়, আয়তনীয় কিভাবে ক্যালকুলেট করব বলো? এটা হচ্ছে কি এর ভলিউম কিছু একটা রয়েছে। এবার না জেনারেলি আমাদের রিয়েল লাইফে এরকম ভাবে ভাবা হয় যে বাইরে থেকে জলের মধ্যে যদি কোনো একটা বস্তুকে চুবিয়ে দাও, তাহলে বলতো চাপটা কোন দিক থেকে দেবে? বাইরে থেকে দেবে। তার মানে ওটা কি হবে? আরো কমে যাবে। বাড়বে না কমবে? কমবে। তো কমা নিয়ে সাধারণত ধরা হয় বলে না প্রত্যেকটাতে আগে, এই যে এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম আগে মাইনাস বসানো হয়। মাইনাস কেন বসানো হয়? কমে যাচ্ছে তাই। সবসময় কি করতে হয়? অন্তিম মাইনাস প্রাথমিক করতে হয় তো সবকিছুতে। অন্তিমে তো কমেছে, প্রাথমিক বেশি ছিল, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক মানে মাইনাসে আসে। তো আমি বলবো না যে তোমার ওটা করতেই হবে। তাই মনে করো তুমি আগে যা ছিল তার থেকে এখন কমে গেছে বাইরে থেকে প্রেসার পেয়ে। এর আগের বার বলতো ফোর্স কোন দিকে কাজে লাগিয়েছিলাম? এই বস্তুটার ক্ষেত্রে এফ এক্সটার্নাল এদিকে, আর এটার ক্ষেত্রে এফ এক্সটার্নাল জেনারেলি কত দিক? চারিদিক থেকে লাগাতে হয় ফোর্স গুলো। যদি চারিদিক থেকে ফোর্স না অ্যাপ্লাই করো তাহলে এটা কি হবে না? কম্প্রেশন হবে না। এবার চেঞ্জ হলো যতটা ভলিউম ডিভাইডেড বাই প্রাথমিক ভলিউম, এটাকে বলা হয় আয়তনীয় বিকৃতি। তার মানে সবসময় যে বিকৃতির সংজ্ঞায় এরকম না দৈর্ঘ্য দিয়ে শুধুমাত্র হবে, আয়তন দিয়ে হতে পারে। আর লাস্ট হচ্ছে কিন্তন। কিন্তনটা একটু অন্যরকম। শুধু মাথায় রাখবে, যেহেতু অ্যাট বিকৃতি তার মানে নো ডাইমেনশন নো ইউনিট, এরকম একটা কোয়ান্টিটি হবে, তাই তো? বলো এবার এটার ক্ষেত্রে আমি মনে করো রোহিত, এটার উপরে যদি আমি একটা দিকে ফিক্স রেখে একদিকে বল প্রয়োগ করি, ফিক্স রাখছি না, এবার মনে করো নিচের এই পাটটা চাপা। কি বলছি? নিচের এই পাটটা চাপা। তাহলে এটা কেমন দেখতে হয়ে যাবে? এদিকে চলে যাবে না? হ্যাঁ, অ্যাঙ্গেল হয়ে যাবে। কেমন ভাবে অ্যাঙ্গেল হবে? যেদিকে বল প্রয়োগ করবে তার উপরে ডিপেন্ড করছে। এটা হালকা বেঁকে গেছে, এই জন্য মনে হয় ছবিটাতে হালকা বেঁকে থাকবে, কোনো প্রবলেম নেই, থাক। মেন বিষয় হচ্ছে কি এখানকার যে সারফেস, আমি একটু সোজা করে দিই, একটু বেঁকে গেছে, হ্যাঁ ম্যানেজ করে নে। এই যে সারফেসটা এদিক থেকে বল প্রয়োগ করেছি তো, এবার এটা কি হচ্ছে? হালকা বেঁকে গেছে না? তার মানে আগে এই সারফেসটা আমি যদি এর সাথে এটা কপি বসানোর চেষ্টা করছি, যদি হয় তো ভালো, না হলে আরো ভালো। এই পয়েন্ট দুটো যদি কপি বসানো গেলে ভালো হতো, যাকে যেমন বসেছে। এই যে দুটো কপি রয়েছে, একটা জিনিস দেখো, এটা হিসেব মতন এর সাপেক্ষে, মানে আঁকাটা এত বাজে হয়ে গেছে, ছেড়ে দাও। এটা
এখানে আমি মোট কথা কি করতে চাইছি বুঝতে পেরেছো তো? এখানে যেটা ছিল সেটার সাথে যে অ্যাঙ্গেলটা কতটা বেঁকে গেছে সেটা বোঝাতে চাইছি। এবার এই দুটো সারফেসের মধ্যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? এই অ্যাঙ্গেলটার নাম আমি দিলাম থিটা। এই অ্যাঙ্গেলটার নাম দিলাম থিটা। এই থিটা ট্যান কে বলা হয়, এই থিটা ট্যান কে বলা হয় ট্যান থিটা। আর এই ট্যান থিটাটা হচ্ছে কি ক্রিন্তন বিকৃতি। মানে কি? মানে হলো এখানে এটা ছিল হচ্ছে কি সোজা ফার্স্টে সারফেসটা, এরপরে আমরা করে দিলাম একে বেঁকা এদিক থেকে বাইরে থেকে বল প্রয়োগ করে। এখানে যে অ্যাঙ্গেল তৈরি হলো সেটা হচ্ছে থিটা। তার মানে দেখো এবারে দুটো পার্ট হলো না? একটা এদিক বরাবর একটা কিছু মান এসেছে যেটা একে বেঁকিয়ে দিচ্ছে। বলতো এখানে ভূমি কোনটা আর লম্ব কোনটা? তুমি বলেছে যেটা আপনি বেঁকিয়ে দিয়েছেন, যতটা অ্যামাউন্ট বেঁকিয়ে দিয়েছেন সেটা লম্ব, আর যতটা সারফেস ছিল সেটা হচ্ছে ভূমি, তাই না? আমি যদি বলি এই যে সারফেসটা ছিল এই সারফেসটা আমি নাম দিচ্ছি বি, কেন নাম দিচ্ছি বি? বেস, বি ফর বেস নাম দিচ্ছি নর্মালি। আর এটার নাম দিচ্ছি হাইট, কেননা এর সাথে অ্যাঙ্গেল করে রয়েছে, যতটা বেঁকেছে সেটা হচ্ছে হাইট। তাই ট্যান থিটা সমান সমান কত? হাইট বাই বেস। এবার তুমি নিজে একটা জিনিস ভাবো, তুমি কিন্তু বি এর মান আগে থেকেই জানো, তাই না? কতটা অ্যাঙ্গেল গেছে তুমি একটা কাটা কি বলে ওটাকে, চাঁদা বলে না? চাঁদাকে নিয়ে তুমি যদি মেপে দিলে, ঠিক আছে, তাহলে তো তুমি কতটা এদিক বরাবর সরেছে তাও মাপতে পারবে। তো কিন্তন বিকৃতি কাকে বলে? ট্যান থিটাটাকে বলে। ট্যান থিটা সমান সমান এইচ বাই বি। সব কটার ক্ষেত্রে মাথায় রাখবে যে প্রত্যেকটা হয় ইউনিটলেস আর ডাইমেনশনলেস কোয়ান্টিটি। 2 নম্বর আরেকটা জিনিস প্রবলেম হয়, অনেক সময় বাচ্চা কাচ্চা এটা ভাবে যে প্রত্যেকটার ক্ষেত্রে তার মানে স্ট্রেইনও কি চেঞ্জ হবে না? একটার ক্ষেত্রে স্ট্রেইন চেঞ্জ হবে না, প্রত্যেকটার ক্ষেত্রে শুধুমাত্র জিনিসটা চেঞ্জ হচ্ছে। যেমন ফার্স্টেরটার ক্ষেত্রে যখন বলবে তখন বলবে কোনো বস্তু যদি দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল ডিভাইডেড বাই তার ক্ষেত্রফল। সেকেন্ডেরটার ক্ষেত্রে কি বলবে? আয়তন বরাবর প্রযুক্ত বল, কিন্তু বলটা কিন্তু লম্বভাবে প্রযুক্ত হবে ক্ষেত্রফলে। আয়তন বরাবর প্রযুক্ত করছে, পুরো আয়তনেই প্রযুক্ত করছে, কিন্তু পুরো আয়তনে তো বল প্রয়োগ করা যায় না। তুমি কি চাইলে ভেতরে থেকে বল প্রয়োগ করতে পারবে নাকি? তুমি এই বাড়িটাকে যদি মনে করো এখন যদি মনে হয় যে ভাঙতে চাও, তুমি কোন দিক থেকে বল প্রয়োগ করবে? ভেতর থেকে হয় সারফেস দিয়ে এদিকে, নয়তো ওই বাইরে থেকে সারফেস দিয়ে এদিকে। তুমি বল প্রয়োগ করার একমাত্র উপায় আছে সারফেসে। তুমি যদি এখানে এরকম ভাবে ইয়ে চালাও কিছু হবে? মনে করো তুমি এখান থেকে এই বাড়িটা ভাঙার জন্য এরকম ভাবে এখানে তো ইয়ে চালাচ্ছ, এটা তো আয়তনে, আয়তনে ইয়ে চালিয়ে কি হবে? কুড়োল না কি বলে ওটা, কি চালায়? আমাদের বাড়িতে জানো একটা মিস্ত্রি ছিল, মানে মিনি মিস্ত্রি কাজ করতো না, উনি মিস্ত্রি কাজ করতে এসেছিল, ঠিক আছে? ওই মিস্ত্রিটা আমাদের বাড়িতে এসেছে, ওনার ওই যে কি বলে ওটাকে, ছানি না কি বলে না, যেটা দিয়ে প্লাস্টার প্লাস্টার টাইপের জিনিসপত্র করেন, ঠিক আছে? এবার ওই মিস্ত্রিটা উনি কোনো প্লাস্টার প্লাস্টারের মনে হয় আগে কখনো কাজ বাজ করেনি বা কিছু, হয়তো উনি মিস্ত্রি না। এবার উনি এসেছে, ওনার কাছে ছানি নেই, তারপরে যে যে এই যে ওই যে গামলাগুলো যেটাকে বলে, যেটা কড়াই কড়াই, ওই কড়াই টড়াই নেই, কিচ্ছু নেই ওনার কাছে। উনি এসেছে, উনি প্রথম দিন এসে কি করেছে, আমাদের বাড়িতে একটা মানে এরকম প্লেট মতন ছিল বড়, এই প্লেটটার মধ্যে সব বাইরে মশলা টশলা মেখেছে, মেখে কি করেছে তুমি শুনলে হাসবে, উনি ঝাঁটা দিয়ে জিনিসটা করেছে আর হাত দিয়ে। উনি যে প্লাস্টার করেছে একটা জায়গায়, তোমাদের আমি দেখাবো যে কোথায় করেছে, প্লাস্টার আর হাত ঝাঁটা দিয়ে করেছে। তারপরে উনি প্রথম দিনে যে টাকা পেয়েছে, মানে একটু কিছু টাকা এক্সট্রাও নিয়েছে, নিয়ে আবার ওসব কিনেছে, কিনে তারপরের দিন থেকে আবার করেছেন। আর উনি যেহেতু উনি তারপরে উনি সিঁড়ি প্লাস্টার করতে হবে, সিঁড়ি প্লাস্টার করার জন্য জানো তো যে কি লাঠি টাঠি লাগে, এরকম এরকম ভাবে, ওগুলো তো ওনার কাছে কিচ্ছু নেই। উনি সেই পাটা দিয়ে দেখছিলাম ইয়ে টিয়ে করে চেপে চেপে করে দিয়েছে। এই জন্য দেখবে আমাদের ওই ঘরে যদি যাও কখনো দেখতে হবে কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও এরকম আঁকা কোথাও বাঁকা, ঠিক আছে? উনি ওনার মতন ঝাঁটা দিয়ে করে দিয়েছে। ওনার নাম ছিল মহাদেব, মহাদেব মিস্ত্রি, ভোলে বাবা। চলো, এরপরে হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে ক্লিনটন বিকৃতির এই পার্টগুলো গেল। এবার হচ্ছে হুকস ল, হুকের সূত্র। হুকস ল, হুকস ল কি বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে এদিকে এদিকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি পীড়নের সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক, কোনটা ঠিক বলো? আগে লিখে নি, কোনটা ঠিক হবে বলো? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আমরা মনে করলাম আমাদের সেই যে স্টিলের স্কেলটা, এটা স্টিলের স্কেলটার ক্ষেত্রে, হ্যাঁ, স্টিলের স্কেলটাকে তুমি এখানে মনে করো কোনো একটা পয়েন্টে ফিক্স করেছো, আর ফিক্স করার পরে এদিক বরাবর বল প্রয়োগ করেছো, আর এদিক বরাবর বল প্রয়োগ করার পরে এ কি করলো, এর জায়গা থেকে হালকা শিফট হয়ে গেল, আবার নিজের জায়গায় আসতে চাইবে না।
এবার কোনটা আগে হবে না সেটা ভাবো। এক্সটার্নাল বল প্রয়োগ করলাম যখন, আমাদের ওই স্কেলটা গেল, এক্সটার্নাল যখন বল প্রয়োগ করলাম আগে কিন্তু বিকৃতি হয়, দেখো আগে বিকৃতি হলো। আর পীড়নটা কার জন্য বলো তো? এক্সটার্নাল ফোর্সের জন্য না, কিন্তু রিস্টোরিং ফোর্স। তার মানে আমরা এই যে এখানে স্ট্রেস যেখানে পড়াচ্ছিলাম না, এই যে এখানে স্ট্রেস, আমরা এই যে লিখেছি এখানে সিগমা ইজ ইকুয়ালস টু এফ বাই এ, বাস্তবে এই সিগমাটা সিগমাটা এফ রিস্টোরিং ডিভাইডেড বাই এ, এফ রিস্টোরিং ডিভাইডেড বাই এ, বুঝতে পারলে? এখানে কিন্তু এক্সটার্নাল ফোর্সটা না, কিন্তু আমাদের সিলেবাসে কি সব জায়গায় এক্সটার্নাল আর রিস্টোরিং একই, তাই জন্য কোনো সমস্যা নেই, তুমি যেটা নেবে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে যেটা এটা এটা হচ্ছে গিয়ে রিস্টোরিং ফোর্সটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের রিস্টোরিং ফোর্স। তো আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা বললাম পীড়ন বিকৃতি সমানুপাতিক। তাহলে এবার যদি পীড়ন বিকৃতির সাথে সমানুপাতিক হয়, তাহলে আমরা এই বাইরে থেকে কি বল প্রয়োগ করলাম? এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, আর রিস্টোরিং ফোর্স আবার একে এদিক বরাবর নিয়ে যেতে চাইবে। আমি এই জিনিসটাকে যদি একটা ফ্লোগ্রামের বা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে বোঝাই তাহলে কেমন আসবে? বলবে যে স্যার সর ফার্স্ট আপনি অ্যাপ্লাই করবেন এফ এক্সটার্নাল ফোর্স, এফ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরে কি হয়ে যাবে বলো? বিকৃতি হয়ে যাবে। আর বিকৃতি হয়ে গেলে এই বস্তুর উপরে কি কাজ করবে? এফ রিস্টোরিং ফোর্স কাজ করবে। এফ রিস্টোরিং ফোর্স কাজ করলে এটা আবার নিজের জায়গায় ফিরে আসতে চাইবে না, তাই তো? নিজের জায়গায় ফিরে আসতে চাইবে। আর নিজের জায়গায় ফিরে আসতে চাওয়া মানে ও যেটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে পীড়ন। কেন ওকে যখনই ও এফ রিস্টোরিং ফোর্স ওর উপরে অ্যাপ্লাই করছে, ও তখনই অ্যাপ্লাই করে যখন ও দেখে যে আমাকে কেউ কষ্ট দিচ্ছে, আর তার মানে তখন পীড়ন হচ্ছে, ঠিক আছে? কোনটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আসবে আমাদের রিস্টোরিং। থ্যাংক ইউ। এবার দেখো তাহলে এটার ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে পীড়ন যেটা রয়েছে সেটা কার সাথে সমানুপাতিক? প্রপোর্শনাল টু বিকৃতি। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এবার প্রশ্ন হলো কি স্যার আপনি এদিকেই কেন বিকৃতি নিলেন, এদিকে নিলে কি ভুল হয়ে যায়? অল্প স্বল্প ভুল হয়ে যায়। কোথায় ভুল হয় বলছি, দেখো পীড়ন মানে কত বলো তো? পীড়ন মানে আমাদের, আচ্ছা পুরোটা লিখে নিই, পীড়ন ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে এখানে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? গামা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, গামা বা ওয়াই, তোমার যদি প্রবলেম হয় গামা লিখতে ওয়াই লিখবে, কোনো প্রবলেম নেই। ইনটু বিকৃতি, গামা ইনটু বিকৃতি। এবার এই যে গামা যেটা রয়েছে না এখানে, এই গামাটাকে বলা হয় কি বলতো? ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। এটাকে কি বলে? ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। আচ্ছা, ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। অর্ঘদীপ এটা কার মতন দেখতে লাগছে ইকুয়েশনটা? মানে স্ট্রেট লাইন বলো, সার্কেল বলো, এলিপস বলো, এটা কার মতন? স্ট্রেট লাইন, অরিজিন, ভেরি গুড। ওয়াই ইজ ইকালস টু এম এক্স টাইপ, তাই না? পুরোপুরি ওয়াই ইজ ইকালস টু এম এক্স টাইপ দেখতে লাগছে। তার মানে এর যে গ্রাফ আসবে, যা আসবে সেটা কার মতন আসবে? স্ট্রেট লাইনের মতন আসবে। এবার দেখো আমরা যদি এদিকে এক্স না লিখি, আমরা কি জানি? যেটা আগে হয় সেটা এক্স, যেটা পরে হয় সেটা ওয়াই। সোজাসুজি কথা, যেটা বাংলা ম্যাথমেটিক্যাল টার্মে বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো এক্স, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো ওয়াই। তাহলে এখানে দেখো যদি আগে তুমি বিকৃতি না করো, একে যদি না বেঁকাও, তাহলে কোনোভাবে এর ক্ষেত্রে রিস্টোরিং এর কোনো কনসেপ্ট আসবে, রিস্টোরিং এর কোনো কনসেপ্ট না আসলে পিরামিডেরও কোনো কনসেপ্ট আসবে না। তাহলে আগে কি করতে হবে? ও ভাবছে আমার স্কেলটা বেঁকিয়ে বেঁকিয়ে শেষ করে দিল। এখন আরেকটু বেশিও বেঁকাবো। আমি তোমাকে একটা স্কেল দিয়ে দিই, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে গ্রাফিক্যালি যদি আমরা বলি এটা, তাহলে স্ট্রেট লাইন আসবে, আর এখানে যে একদিকে আমাদের বিকৃতি, বিকৃতি আগে আসে, আর তারপরে আসে হচ্ছে কি পীড়ন। তার মানে আগে বিকৃতি আসে বলে আমাদের কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর যদি গ্রাফও আঁকতে হয় তাহলে তখন এক্স অ্যাক্সিস বরাবর নিতে হবে আগে বিকৃতিকে, তারপরে নিতে হবে পীড়নকে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা নেই? এবার হচ্ছে কি ইয়ং গুণাঙ্কের নিয়ে পড়বো তার আগে, হ্যাঁ ইয়ং গুণাঙ্কটাই আগে পড়ে নি। বলো ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক। আমরা বললাম স্ট্রেস ইজ ইকালস টু, স্ট্রেস ইকুয়াল টু গামা মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি মানে হচ্ছে স্ট্রেন। এবার বলো গামা যেটা হবে সেটা কি হবে? স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন। ওকে, স্ট্রেস বাই স্ট্রেন। এবার বলো স্ট্রেস বাই স্ট্রেন যদি গামা হয় তাহলে স্ট্রেস মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। আমরা এখানে বসাবো ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেন মানে কি? যতটা দৈর্ঘ্যের চেঞ্জ হলো ডেল্টা এল ডিভাইডেড বাই এল। আচ্ছা আমি আরেকটু ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য, আর এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি। আগে লেন্থ ছিল এল, এখন লেন্থ হলো বেড়ে ডেল্টা এল।
ঠিক আছে, এবার বলো এটা হচ্ছে কি এফ বাই এ তো, আর এটা হচ্ছে কি ডেল্টা এল রইলো। মাথায় রাখবে এখানে যে এরিয়াটা না, এই ক্রস সেকশনাল এরিয়াটা, এখানে এরিয়া কোনটা, এই যে যখন আমি এই বস্তুর উপরে বল প্রয়োগ করছি সেটা, এর উপরে বল প্রয়োগ করছি সেটা। এবার তোমার দেখা মাত্রই মনে হচ্ছে না স্যার আমি যখন বল প্রয়োগ করছি, আপনি তো বলছেন এই এরিয়াটা, কিন্তু এই এরিয়াটা আর এই এরিয়াটা তো সমান হবে না। স্বাভাবিক বিষয়, কেননা যদি কোনো বস্তুকে টানো তার এরিয়া তো ছোট হবে। কিন্তু আমাদের এখানে সিলেবাসে ধরে নেওয়া হয় যে কোনোভাবে এরিয়ার চেঞ্জ হবে না, আর এটা বড় একটা প্রবলেম। আর এই বড় প্রবলেমটা একটু পরে অ্যাভয়েড করবো যে কিভাবে করা যায়। কিন্তু এখন আমরা ধরে নেবো যে আগেও যদি এখানেও যদি এই ক্রস সেকশনের এরিয়াটা এ থাকে, এখানেও ক্রস সেকশনের এরিয়া এ, এতে কোনো ডিফারেন্স আসেনি। আগেও যদি এই ক্রস সেকশনের এরিয়া এ হয়, এই ক্রস সেকশনের এরিয়াও কত হবে, এই হবে। তাহলে এটা এখান থেকে আসলে কত হবে বলো, এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল, এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। তাহলে গামা ইকুয়ালস টু কত আসলো, এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। ক্লিয়ার? এটা হয়ে গেল। এবার দুটো স্পেশাল কেস করাবো, যে দুটো স্পেশাল কেসের সাহায্যে এটা বলা যায়, মানে এগুলো ফাইন্ড করা যায়। তার আগে এর গ্রাফটা করে নিই, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। হুকের সূত্রের গ্রাফ, আমার সাথে সাথে হুকের সূত্রের গ্রাফটা তোমরাও করো। পয়েন্ট করো হুকের সূত্রের গ্রাফ, রাফ খাতায় শুধু ইউজ করবে, এখানে রাফ খাতা যেটা আছে সেটা ইউজ করো। আর যাদের সব রাফ তাদের তো আরো ভালো, বলো যে সব খাতাই স্যার রাফ। হুকের সূত্রের গ্রাফ, টোটাল দুটো অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা জানি এক্স অ্যাক্সিসে কে বসবে, বিকৃতি, আর ওয়াই অ্যাক্সিসে কি বসবে, পীড়ন। এদিকে আসবে বিকৃতি, এদিকে আসবে পীড়ন। বলো পীড়ন যেটা রয়েছে সেটা কি ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ওকে, কার উপর ডিপেন্ড করছে, বিকৃতির ওপর। আচ্ছা যদি বলতো এফ এক্সটার্নালের সাথে যদি বিকৃতির গ্রাফ আঁকতে বলতো, তাহলে কে তখন সেখানে ডিপেন্ডেন্ট হতো আর কে ইন্ডিপেন্ডেন্ট হতো? বাইরে থেকে আগে কাকে প্রয়োগ করতে হবে, এক্সটার্নাল, তার মানে এক্স অ্যাক্সিসে কে থাকবে, এফ এক্সটার্নাল। আর এটা চায় না যদিও, তা বলে দিলাম আমি। মানে মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি পরীক্ষার সময় যাই দিক দেয় না, আগে থেকে বলেছি কখনোই দেয়নি, কিন্তু পরে হয়তো কোনোদিন জীবনে পারছো না গ্রাফ আঁকতে, তখন কাকে কোন দিকে লিখবে তাই বললাম। আচ্ছা, এবার মনে করো এই যে সূত্রটা ছিল, হুকের সূত্র, কই কই কই, এই যে এখানে স্থিতিস্থাপক সীমার মধ্যেটা লেখা হলো পরে। এই যে এখানে লেখা আছে না স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই স্থিতিস্থাপক সীমা ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট এখানে। কেননা দেখবে আমি যদি এখন এই স্কেলটাকে অতিরিক্ত হারে বেন্ড করে দিই, নষ্ট করছি না তো বলছি, যদি আমি এটাকে অতিরিক্ত, তোমরা যা যা পুরো ভেঙে দিকে স্কেলটা ব্যাকিয়ে দিই, এই যে স্কেলটাকে যদি তুমি বেশি পরিমাণে বেন্ড করো, একটা টাইম পরে কিন্তু আর নিজে রিগেইন করার ক্ষমতায় আসতে পারবে না, তাই না? এটা একটা নির্দিষ্ট লিমিটই আছে। ওই যে লিমিটটা, ওই লিমিটটাকে কি বলা হয়, স্ট্যাটিক লিমিট, সরি এলাস্টিসিটি লিমিট, ঠিক আছে, বা এলাস্টিক লিমিট। তো এই স্থিতিস্থাপক সীমার মধ্যেই এটাকে বেন্ড করবে। তাহলে সর ফার্স্ট এর একটা নির্দিষ্ট বেন্ডিং ক্ষমতা আছে, বেঁকাতে 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 একটা নির্দিষ্ট সোজা করে দেবো লাস্টে, না তো আমি একটা স্কেল দিয়ে দেবো। তো একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত আমি এটাকে বেঁকিয়ে দিলাম। এবার এটাকে যদি আমি একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত বেঁকিয়ে দিই, তাহলে এটা এই পর্যন্ত এলো, পুরোপুরি বেঁকে গেল, ঠিক আছে, এটা অনেকটা বেঁকলো। কিন্তু ভাবো এর তো একটা ক্ষমতা আছে না, এটা অলরেডি এখন কিন্তু আর এলাস্টিক নেই, ঠিক আছে। এবার এটাকে এখন এরকম করলে আবার ইয়ে হতে হবে, আবার দেখ সোজা সোজা হয়ে গেছে। বলছি কেন, সবকিছুই বলবো যে এটা কেন হলো ওটা কেন হলো। তো আমরা এটাকে যে এই যে যেই টাইমটাতে দেখলে না যে ও এরকম ভাবে বেঁকে গেল, ওটা ওর এলাস্টিক লিমিট থেকে সরে গেছে, মানে ওইটাই হচ্ছে কোনো এলাস্টিক লিমিট ছিল। মানে আসলে এলাস্টিক লিমিট বলতে, ভালো এলাস্টিক লিমিট বলতে বোঝায় যে যেটুকু বল প্রয়োগ করলাম আবার ও নিজের জায়গায় ফিরে আসবে, ঠিক আছে। এবার যেটুকুর জন্য ও ফিরে আসে সেটুকু হচ্ছে এলাস্টিক লিমিট। তার মানে আমি এটাকে বিকৃতি করতে করতে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত পাবো, যত সময় পর্যন্ত ও নর্মালি বেশ ভালোভাবেই একটা লেন্থ পর্যন্ত আসবে, এটাকে বলা হয় ওর এলাস্টিক লিমিট। এই অবধি ও আসলো। এবার ভাবো ও নিজেকে যখন আমি বেঁকালাম, এটাকে দেখো বেঁকানোর পরেও না, এটাকে এইভাবে যখন আমি বেঁকিয়ে দিলাম পুরোটা, তখন এবার এটাকে ছেড়ে দিলে এরকম হয়ে যাচ্ছে না, তাই না?
এবার কি এটা কি ইলাস্টিক রয়েছে? হিসেব মতন তো নেই, কিন্তু তাও তো অনেকটা রিগেইন করলো। এটা এতটা দিয়েছিলাম, ও এতটা রিগেইন করে নিল, তাই না? এবার ও তো এখনো রিগেইন করতে পারছে। ও যে রিগেইন করতে পারে এই কারণের জন্য এটা আরেকটু বেড়ে যায়। এটা কিন্তু এখানে ওর ইলাস্টিক লিমিট হিসেব মতন শেষ, কিন্তু এটা আরেকটু বেড়ে যায়, এরপরে আরো একটু বেড়ে যায়, এটা আরেকটু বেড়ে যায়। এবার এটা এতটা কম দেখানো হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা অনেকটা বেশি, তাই না? এটা কমে গেল। এবার ভাবো তো আমি এটাকে যদি আর করছি না, এটাকে যদি আমি এরকম দুমড়ে পুরো মুচড়ে দিই, পুরো একদম মুচড়ে ভেঙে দিই, এরপরে কি হবে বলো তো? এটা আর একটু বল প্রয়োগ করলে এরপরে পুরো বেঁকে যাবে। এবার যদি এটা এলাস্টিক হয়, তাহলে এক হচ্ছে কি পুরো একদম বেঁকে গেল, আর নিজের মানে জায়গায় আর ফিরে আসতে পারবে না। আর যদি আরো বেশি বেঁকিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? ভেঙে যাবে না? তাহলে এখন ওকে যখন আরেকটু বেশি বল প্রয়োগ করবো, ওর যে আগে এলাস্টিক ক্ষমতা ছিল সেটা অনেকটা দেখো হারিয়ে গেছে। খেয়াল করে দেখো, আগে একটুকুতে এরকম হয়ে যাচ্ছিল, এখন দেখো একটুতেই বেঁকে যাচ্ছে, তাই না? কেন? ওর এলাস্টিক ক্ষমতা অনেকটা হারিয়ে গেছে, তাই জন্য এর ফলে কি হয়, ওর কিছুটা পার্ট আবার নিচে চলে আসলো। এবার তুমি কি করলে? তোমার মনে হলো না স্যার মজা আসছে না, মজা নেই আয়া, তো তুমি কি করলে? আরো বেশি জোরে বল প্রয়োগ করলেও তখন এটা ভেঙেই যাবে, পুরোপুরি ভেঙে গেল। তাহলে এখানে আমাদের টোটাল দেখো চারটে পয়েন্টে গেছি, চারটে পয়েন্টে গেছি। এক হচ্ছে কি ফার্স্ট এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা, সরি চারটে না, তিনটে পয়েন্টে গেছি, দ্বিতীয় এই পয়েন্টটা, তৃতীয় এই পয়েন্টটা, তাই না? পরপর তিনটে পয়েন্টে গেছি। আমি তিনটে পয়েন্টের নাম দিচ্ছি এ বি সি। আমি তিনটে পয়েন্টের নাম দিচ্ছি এ বি সি। তিনটে পয়েন্ট আবার বুঝতে হবে। ফার্স্ট পয়েন্ট কে রয়েছে? এ। এ পয়েন্টে কি হয় বলো? এ পয়েন্টে, এ পয়েন্ট পর্যন্ত ওর স্থিতিস্থাপক সীমা ছিল, আরামসে স্ট্রেট লাইন ফলো করছিল। তার মানে স্থিতিস্থাপক হুকের সূত্র তার মানে কতটা পর্যন্ত কাজ করে? গ্রাফে এ বিন্দু পর্যন্ত। তাহলে এ বিন্দু পর্যন্ত, এ বিন্দু পর্যন্ত, এ বিন্দু পর্যন্ত হুকের সূত্র ক্রিয়া করে। কেন? এটা কিসের মধ্যে রয়েছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওকে। এবার দেখো বি বিন্দু, এবার আসবে হচ্ছে বি বিন্দু। এবার বি বিন্দুর কথা ভাবো, বলো কি হবে? বি বিন্দুতে ওই বস্তুটার রিগেইন করতে পারছে, বাট খুব অল্প পরিমাণ। তার মানে কি? বস্তুটি রিগেইন ক্ষমতা কমে গেছে, আর এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি বা অবসাদ, ডিপ্রেশন অফ এলাস্টিসিটি। তোমাদের মধ্যে আছে নাকি? তো যখন দেখবে আস্তে আস্তে এই বস্তুটার উপরে আরো বেশি বল প্রয়োগ করালো, দেখলে যে হুর একটা টাইম কি হবে বলো তো? যদি বেশি এটাকে বেঁকাবেকি করো, এরকম তো করে দেবে তো, ও আর এই জায়গা থেকে আর মানে এই যে এইটুকু রিগেইন করছে না, এইটুকু করবে না। মানে এরকম বেঁকিয়ে বেঁকাতে থাকো 4 5 10 বার, 20 বার, 100 বার। একটা টাইম পরে দেখবে এখন তো এটা তো এতটা বেঁকানোর পরে এই যে এতটা আসছে, আসবেই না, ওখানেই দাঁড়িয়ে যাবে। কেন? ওর এখান থেকে ইয়ে হয়ে গেছে, এলাস্টিক লিমিট খতম হয়ে গেছে, এলাস্টিক অবসাদে গিয়ে পৌঁছে গেছে। না না বাবা, থাক, ওকে তো এমনি একটা স্কেল দিতে হবে, স্কেলটা আমারই থাক। সি, সি, সি হচ্ছে গিয়ে এই পয়েন্টটা, তুমি আরো বেশি বল প্রয়োগ করেছো, আরো বেশি বল প্রয়োগ করেছো, যার ফলে বিকৃতি আরো বেড়েছে। এবার কি হয়ে যাবে? হয়ে যাবে ওটা ভেঙে যাবে। তাহলে এই পয়েন্টটাতে কি বিন্দু বলবো বলো তো এটাকে? অনুভব? হ্যাঁ, তাহলে ওটাকে কি বলবো? ডাকটাইল বা ভঙ্গুর বিন্দু। এটাকে বলা হয় ভঙ্গুর বিন্দু। এরপরে ভেঙে যাবে। এটা মজার জিনিস দেখো এখানে, এরপরে এই বিকৃতি হঠাৎ করে কতটা বেড়ে যাচ্ছে না? কি হয়েছে বলো তো? আসলে তো ভেঙেই গেছে। এবার তুমি অল্প বল প্রয়োগ করলে তো সেপারেশন তো বাড়বেই। ডেল্টা এল কে কিন্তু মানে ম্যাথমেটিক্যালি ওভাবে ভেবো না। এটা ধরো ভেঙে গেছে, দু টুকরো হয়ে গেছে, এবার তো লেন্থ তো বাড়বেই, ও তো বাড়তেই থাকবে, তাই না? এখানে একটা লেন্থ এটুকু রাখলে, ওইখানে আরেকটা লেন্থ ওটুকু রাখলে, ও তো বাড়বেই। তো মাঝখানে কেউ কিন্তু নেই। মানে থিওরিটিক্যালি এরকম বলতে চাইছে, ভেঙে গেছে মানে এবার এখানে একটা টুকরো রাখো, ওখানে একটা টুকরো রাখো, এবার ভাবো যে ওই ওই অব্দি রয়েছে। মানে ভুলভাল কথা এগুলো কিন্তু। হ্যাঁ, এই যে এরপরে সি বিন্দুর পর থেকে, এই জন্য আর এগুলো নিয়ে আলোচনা করে না, এখানে ভেঙে গেছে, ব্রেক, ব্রেক হয়ে গেছে।
ঠিক আছে, চলো এটা করে। সি বিন্দু এক্স অ্যাক্সিস এর উপরে হতে পারে, হ্যাঁ হ্যাঁ মানে পুরো বলছো যে এক্স অ্যাক্সিস এর উপরে এক্স মানে এফ এর মান, না এফ তো কিছু পরিমাণ লাগবেই, কিছু পরিমাণ লাগবে। এবার হ্যাঁ তুমি বলতে পারো স্যার এটা অনেকটা টেনে আপনি নামান, হ্যাঁ এটা হতে পারে, আরো অনেকটা টেনে নামাতে বলতে পারো। বইয়ে এভাবে আঁকা থাকে বলে আমি এইভাবে এঁকে দিই। ঠিক আছে, এবার দুটো আলাদা আলাদা কেস করব, দুটো আলাদা আলাদা বস্তুর জন্য ওই দুটো কেস মানে ফলো করবে। ঠিক আছে, চেঞ্জ করি এটা। এটা আসার চান্স এবার খুব বেশি আছে, বুঝলে অভি? মুখস্থ কেন করবে, বুঝতে পারোনি? আর ভাঙা গড়ার খেলায় তো তুমি এক্সপার্ট। তাহলে চলো, এবার দেখো কেস ওয়ান কেস টু দুটো কেস করব। তোমাদের সিলেবাসে এটা বেশি রয়েছে আর এটা থেকে বেশি অঙ্ক দেয়। আরেকটা আসবে রডে যখন মাস থাকে, একটা এটা হচ্ছে কি রড মাসলেস, রডের মাস নেই। আর আরেকটা হচ্ছে রডে যদি মাস থাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ। স্ক্রিনটা স্টুডিও মোডে নিয়ে যাবে, ও না দুটো হয়ে যাবে। এখানে আর বড় করা যাবে না গো, করা যায় তাহলে আমার এইগুলো অফ হয়ে যাবে, এগুলো দেখতে পাবো না। এবার দেখো রড যদি মাসলেস হয়, রডের যদি মাস না থাকে তাহলে কি হবে? শোনো, একটা বস্তু যদি রডের মাস না থাকে তাহলে এই হচ্ছে কি আমাদের রড, এই রডটা মাসলেস, এর উপরে তুমি বস্তু চাপিয়ে দিলে একটা, রডের লেন্থ হলো এল আর মাস হলো এম, নিচের দিকে কত বল কাজ করবে? এম জি বল কাজ করবে না? এবার এটা লেন্থ সামনে কি হবে, কিছু পরিমাণে বাড়বে। চলো, এই লেন্থ কত হবে, ডেল্টা এল। এবার বলো তো আমাদের ইয়ং গুণাঙ্কের ফর্মুলা কি ছিল, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন। চলো এবার কে বলবে বলো, স্ট্রেস মানে ফোর্স পার ইউনিট এরিয়া, স্ট্রেন মানে ডেল্টা এল বাই এল। এবার বলো তো এফ এর জায়গায় কত বসবে? এম জি, এম জি। আচ্ছা এর জায়গায় এ রাখতে পারো, আরো যদি বেশি ডিটেলসে যেতে চাও তাহলে এটা ভাববে, এর রেডিয়াস যদি এটা এই যে রডটা রয়েছে রেডিয়াস যদি আর হয় তাহলে এটা কত হবে, পাই আর স্কোয়ার না? এম জি এল পাই আর স্কোয়ার ডেল্টা। কখন হবে এটা? রড যদি মাসলেস হয়। কি সুবিধা হলো বলো তো রড মাসলেস হলে? এদের যে পুরো মাসটা এই বস্তুটাতে এক্সিস্ট করছে, তার মানে এর সেন্টার অফ মাস কোথায় রয়েছে, এখানে। আর এই রডটার তাই জন্য পুরো লেন্থটাই নিতে পারলাম। বুঝতে পারলে পুরো লেন্থটা কেন নিতে পারলাম, এর মাস কোথায় এখানে। তাহলে আমি বলবো এই জায়গা থেকে তো সবকিছু মেজার করছি, এই জায়গা থেকে কত দূরে মাস রয়েছে, এল দূরত্বে, তাই আমি বললাম এল দূরত্বে মাস রয়েছে এটা। বোঝা গেল? কত আসবে এফ বাই এ, এটা করলে এটা। এবার সেকেন্ড কেসটা দেখো, এটা তোমাদের সিলেবাসে নেই বাট করে রাখো, দিলেও যদি, হ্যাঁ হ্যাঁ এখনই অঙ্কগুলো করবো। দুটো কেস করে নি, আর একটা কেস, কেস নাম্বার 2, এটা লাস্ট। এটা রড রয়েছে, এবার রডের মাস আছে, কোনো বস্তুর অবজেক্টই চাপালাম না। এবার বলো তো কেন চাপালাম না? রডের নিজের মাসের জন্যই তো, দেখো শোনো, এটা বলছে কি আমাদের রড কই, যেটা হচ্ছে আমাদের রড, রড তো ওইটা ভালো রড হবে। বড় রডটা কই, যেটা দিয়ে মারে সবাই? ও, এটা মনে করো এভাবে রয়েছে, এটা যদি এক্সপ্যান্ড হতে চায় গ্র্যাভিটির টানে কোন দিকে হবে, এদিকে তো।
এদিকে কি বাড়বে? না। এভাবে যদি ঝুলিয়ে দাও কোন দিকে বাড়বে? নিচের দিকে বাড়বে না? তাহলে এক্সপ্যান্ড হলে কোন দিকে হবে? নিচের দিকে হবে। এবার ওরা বলছে যদি এই রডের মাস এম হয়, এই রডের মাস যদি এম হয়, লেন্থ যদি এল হয়, রডের মাস যদি এম হয়, লেন্থ যদি এল হয়, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় এক্সিস্ট করবে বলো তো? এখানে না? কত দূরত্বে অবস্থান করবে? L/2 তে। তার মানে আমি বলতে পারি এর সমগ্র ভর L/2 তে রয়েছে। সেন্টার অফ মাস যদি এটা হয় তাহলে এটার দৈর্ঘ্য হবে এটা। এটার জন্য যখন এটাকে এমনি নর্মালি রেখেছিলে তখন যা দৈর্ঘ্য ছিল, এই যে এভাবে রাখার সময় যা দৈর্ঘ্য ছিল, এটা যখন এরকম করে দিলে অল্প হলেও দৈর্ঘ্য বাড়বে। লেটস সে সেই যে দৈর্ঘ্যটা বেড়েছে সেটা হচ্ছে এইটুকু। ওকে, এটুকুর নাম দিলাম ডেল্টা এল। আগে এল ছিল এল, যেহেতু এবার নিচের দিকে নামিয়ে দিয়েছে তাহলে কত হবে? কিছু হলেও দৈর্ঘ্য বাড়বে, ডেল্টা এল। এই দৈর্ঘ্যটা কিন্তু এই দেখো এভাবে রাখলে তো এর উপরে গ্র্যাভিটি কিভাবে কাজ করে? নিচের দিকে কাজ করছে। আর এভাবে রাখলে গ্র্যাভিটি এভাবে কাজ করবে, তাকে কি টানবে না? আর এটাকে টানলে কিভাবে টানবে? নিচের দিকে টানবে। তাই জন্য বললাম এবার এটা বলতেই গেছিলাম দৈর্ঘ্যটা কিন্তু মিলিমিটার লেভেলেও হয়তো হবে না, আরো ছোট লেভেলে হবে। এবার এখানে আমি যদি এই বস্তুটাকে এভাবে এখানে চাপিয়ে দিই, এই জন্যই তো এগুলো জেইর কোশ্চেন, বললাম না যে একটু অন্য টাইপের। এবার এটা কোথায় আসে? তাহলে এটা হচ্ছে ডেল্টা এল, এটা হচ্ছে ডেল্টা এল। আর এখানে আমাদের তাহলে ইয়ং মডিউলাস গামা ইকুয়ালস টু কত হবে? ফোর্স পার ইউনিট এরিয়া ডিভাইডেড বাই ডেল্টা এল ডিভাইডেড বাই এল। ফোর্স পার ইউনিট এরিয়া ইন্টু এল বাই ডেল্টা এল। ফোর্সের মান কত বলো? এমজি। এরিয়ার মান কত? পাই আর স্কোয়ার। এল তো এল এর মতনই রয়েছে, আর ডেল্টা এল তো ডেল্টা এল এর মতনই রয়েছে। তাহলে এমজি এল ডিভাইডেড বাই, একটা ভুল হয়ে গেছে, এলটা কত হবে এখানে? L/2 না? কত দৈর্ঘ্যে রয়েছে মাস? L/2 দৈর্ঘ্যে, তার মানে এটা হবে L/2। তাহলে এটা আসবে আমাদের 2 পাই আর স্কোয়ার ডেল্টা এল। ক্লিয়ার? এর যে অঙ্কগুলো রয়েছে এর অঙ্ক আমি আজকে করাবো না, এর অঙ্ক কম্পিটিটিভের ব্যাচে করিয়ে দেবো, ঠিক আছে? আর এমনি যে বাকি যে পরীক্ষা যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো এবার দেখো। চলো ফার্স্ট বই বের করো। বই বের করে দেখো একটা জায়গায় লেখা রয়েছে একটি নিকেলের গোলককে তরলে নিমজ্জিত করলে, 3 নম্বর পেজ। একটি নিকেলের গোলককে তরলে নিমজ্জিত করলে সেটির পৃষ্ঠতলে লম্বভাবে প্রযুক্ত চাপ হয় 8 × 10⁻10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ফলে গোলকটির আয়তনে 5% হ্রাস পায়। নিকেলের আয়তন বৃদ্ধি গুণাঙ্কের মান কত? সহজ কোশ্চেন একদম। ফর্মুলা ওই একটাই, F/A ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। তুমি দরকার হলে ওই জায়গা থেকে টানো, এমজি টানছে যা টানছে টানো, ঠিক আছে? একটা মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। চলো শোনো, বলার চেষ্টা করবে, নিজেরা করারও চেষ্টা করবে। আমি আগে অঙ্কটা বলছি, 30 সেকেন্ড টাইম দেবো, ফর্মুলা বসাতে পারলেই হবে। এটা হচ্ছে কি আমাদের একটা গোলককে তরলের মধ্যে নিমজ্জিত করা রয়েছে। নর্মালি যদি এটা এমন থাকে, আর এটাকে তারপরে কি করা হলো? তরলে নিমজ্জিত করা হলো। যদি এটাকে তরলে নিমজ্জিত করে দেওয়া হয়, ও ও কি বলবে? আই অ্যাম আন্ডার দ্য ওয়াটার, এরকম হবে। এই আন্ডার দ্য ওয়াটারে যদি ও চলে যায় একবার, এই গোলকটা এই গোলকটা যদি একবার আন্ডার দ্য ওয়াটারে চলে যায়, এটা কি হয়ে যাবে? কম্প্রেশন আসবে না এই গোলকটার মধ্যে? আগে যা ছিল তার থেকে সাইজ ছোট হয়ে যাবে। আর যদি সাইজ ছোট হয়ে যায় তাহলে ওকে কি করা হবে? দিক থেকে ওকে কম্প্রেস করা হয়েছে। আগে যা ছিল তার আগে যা ছিল নর্মালি তার থেকেও কম্প্রেস হয়ে যাবে। চারিদিক থেকে, ঠিক আছে? এবার কোশ্চেনে কি বলেছে? বলেছে যে প্রযুক্ত চাপ যদি 8 × 10⁻10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়। চাপ মানে কি? স্ট্রেসের কথাই বলেছে এট দ্য এন্ড। স্ট্রেস আর চাপের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু একটা পারপেন্ডিকুলার একটা ইয়ে। 8 × 10⁻10 করো করো, তোমরা পারবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বলেছে গোলকের আয়তনে 5% হ্রাস পেয়েছে। যদি আচ্ছা আগে যদি এটা 100 ভি থাকে, হ্রাস পেয়েছে কতটা? 5 ভি। তার মানে ডেল্টা ভি এর মান কত বলো? 5 ভি। আর 5% হ্রাস পেয়েছে, আর রয়েছে এখন কত বলো তো? হ্যাঁ, 1/2। তো এবার তাহলে কত হবে? ডেল্টা ভি হচ্ছে 5 ভি আর এটা হচ্ছে 90 ভি। এবার আমাদের চেয়েছে কার মান? বলেছে আয়তন বৃদ্ধি গুণাঙ্কের মান কত? আয়তন বৃদ্ধি গুণাঙ্কের মান হচ্ছে কি, সর্বশেষে স্ট্রেস তো জানি, স্ট্রেইন লাগবে। স্ট্রেইন কত আছে? স্ট্রেইন কত আছে বলো? ডেল্টা ভি বাই ভি, তার মানে 5 ভি ডিভাইডেড বাই 100, তার মানে 1/20, তাই তো? এটা আসলে 1/20। চেয়েছে কিসের মান?
বাল্ক মডিউলাসের মান বলেছে যে আয়তন বৃদ্ধি গুণাঙ্কের মান কত, আয়তন বৃদ্ধি গুণাঙ্কের মান কত। বাল্ক মডিউলাসকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি, আরে আলাদা কিছু না, গামার আয়তনেরটা কত হবে, আয়তনেরটা ছিল ডেল্টা ভি বাই ভি না, আয়তনের দিক থেকে কি ছিল, এটা ডেল্টা ভি বাই ভি, সরি স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন হবে না, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। বলে স্ট্রেসের মান কত, স্ট্রেসের মান হচ্ছে 8 × 10⁻10, আর স্ট্রেইনের মান কত, স্ট্রেইনের মান 1/20, তাহলে কত আসলে উপরে উঠলো হচ্ছে 16, 1.6 × 10⁻12, তাহলে ইয়ং গুণাঙ্কের মান কত হলো, এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা ইয়ং গুণাঙ্কের বা বাল্ক মডিউলাসের যে একক হবে, ডাইমেনশন হবে, এগুলো কার সাথে সমান হবে, স্ট্রেসের সাথে সমান হবে না, কারণ নিচেরটাতে ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বুঝতে পারছো তো আমার কথা, নিচের যে পার্টটা রয়েছে যে ডেল্টা ভি বাই ভি, এটা কি ইউনিটলেস কোয়ান্টিটি না, স্ট্রেইন কি, স্ট্রেইন ইউনিটলেস, স্ট্রেস, স্ট্রেস হচ্ছে গিয়ে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, স্ট্রেইন কত বলো, ইউনিটলেস, ইউনিটলেস, তাহলে আসবে কত, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার সবার? 1 মিটার দৈর্ঘ্য, পরের কোশ্চেনটা দেখো, 1 মিটার দৈর্ঘ্য 1 মিলি, রোহিত ওর কাছ থেকে শেয়ার করে নাও, আর কে আছে তুমি ওদের, ওর পাশে রিকো আছে, রিকের কাছ থেকে শেয়ার করো। 1 মিটার দৈর্ঘ্য 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের একটি ধাতব তার রে 2 কেজি ওজন চাপানো হলো, তারের দৈর্ঘ্য প্রসারণ কত, ওটা কত লেখা করো, 2 × 10⁻11। আচ্ছা শোনো, এই কোশ্চেনটা একটু খেয়াল করো, এটাতে তারের কোনো ওজন বলে দেয়নি, বলেছে কোনো ওজন, তার মানে তারকে কি ধরবো, মাসলেস। চলো, বলেছে একটা তার রয়েছে, এই তারের উপরে যে ওজনটা চাপানো রয়েছে সেই ওজনটা হচ্ছে গিয়ে 2 কেজি, তারে যে ওজন চাপানো রয়েছে সেটা হলো 2 কেজি, আর তারের দৈর্ঘ্য কত ছিল, 1 মিটার, এরিয়া কত বলে দিয়েছে, 1 মিলিমিটার স্কোয়ার না, ওকে। চলো এবার গামা চেয়েছে, মানে গামাই তো চাবে না, দেওয়া আছে গামা, একক দৈর্ঘ্যে প্রসারণ, তারের দৈর্ঘ্য প্রসারণ, ডেল্টা এল এর মান চেয়েছে। ইয়ং গুণাঙ্কের মান কোশ্চেনে গিভেন, ইয়ং গুণাঙ্কের মান কত বলে দিয়েছে, 2 × 10⁻11, 2 × 10⁻11। ক্লিয়ার? এবার শোনো, গামার ফর্মুলা তুমি না একটা ফর্মুলা ধরেই চলো না, সবকটা অঙ্কে একটাই ফর্মুলা ধরে চলো, গামা ইকলস টু স্ট্রেস বাই স্ট্রেন, 2 লাইন বেশি লিখতে সময় লাগে না, স্ট্রেস বাই স্ট্রেন। পরের লাইনটা কি হয় বলো, স্ট্রেসের মান বসাও এফ বাই এ, তাই তো, স্ট্রেনের মান বসাও ডেল্টা এল বাই এল, তাহলে গামা ইকলস টু এটা, বলো এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ, মানে কত, পাই আর স্কোয়ার না। আচ্ছা আমাদের কি দরকার আছে লেখার পাই আর স্কোয়ার, এরিয়ার মান তো ডাইরেক্ট বলে দিয়েছে, তাই ডাইরেক্ট পুট করে দেবো, এ আর ডেল্টা এল, চেয়েছে কার মান, ডেল্টা এল এর মান, তাহলে আমাদের ডেল্টা এল সমান সমান বলো কত হবে, ডেল্টা এল ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু গামা না। চলো এবার বলো এফ এর মান কত, কোশ্চেনে গিভেন দেওয়া আছে এফ এর মান, হ্যাঁ এম জি না, এম জি, 2 জি, 2 জি, 2 × 10, 10 ধরে কাজ চালাই, নিচে এর মান কত, এরিয়ার মান কোশ্চেনে গিভেন দেওয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, এটা চেঞ্জ করতে হবে, 1 মিলিমিটার স্কোয়ার মানে বলো তো কত মিটার স্কোয়ার, 1 মিলিমিটার মানে কত মিটার, 10⁻³ স্কোয়ার, তার মানে কেন এরিয়া তো, এরিয়া আরো একবার স্কোয়ার করবে, তাহলে কত হবে, 10⁻⁶, 10⁻⁶ মিটার স্কোয়ার। তাহলে এখানে আমাদের বসবে 10⁻⁶, গামা এর মান কোশ্চেনে গিভেন দাও 2 × 10⁻11, তাই তো, ঠিক আছে। হ্যাঁ বলো, আচ্ছা তাহলে এখান থেকে কত হচ্ছে, 2 2 কেটে গেল, ঠিক আছে, তোমার ঠিকই এসেছে, তাহলে এটা কত আসবে, 10 এটা দেখো 10⁻⁻5 হয়ে যাবে না, এটা তো 10⁻5 আসতো নিচে, এই দুটো গুণ করলে 10⁻5, উপরে আসলে 10⁻⁻5, আর ও ধরে নিয়েছে 9.8, তাই জন্য ওর এসেছে 9.8 × 10⁻⁻5।
চলো এটা আমরা 10⁻⁻4 করে, ঠিক আছে। ইউনিট কি হবে এটার, ডেল্টা এল এর দৈর্ঘ্যের বৃদ্ধি মিটার। একটু মাথা কাজ করাও, এগুলো বলতে হবে তো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বলবো আরেকবার নাকি ছেড়ে দেবো? নেক্সট অঙ্কে যাবো, আরো দুটো আছে সেম, আরো তিনটে করবো এরকম সেম। পরেরটাই যাই। বলেছে 5 আসবে, এটাই বলে দিলাম। অঙ্ক আসে না, না আসার চান্স বেশি এই চ্যাপ্টার থেকে। থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে শেষ করে দেয়, কিন্তু তাও যদি আসে তাহলে এরকম আসবে, ঠিক আছে। সব থেকে ফেমাস কোশ্চেন হচ্ছে গিয়ে 4-5টা কোশ্চেন বলছি। সব থেকে ফেমাস হচ্ছে রাবার ও স্টিলের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেয় হচ্ছে গিয়ে তোমার পয়জন রেশিও দিয়ে দিলেও দিতে পারে, ইয়ং মডিউলাস, হুকের সূত্র, গ্রাফ, আর হচ্ছে গিয়ে সঞ্চিত শক্তি রাশিমালা, আর হলো গিয়ে আর এদিক ওদিক থেকে যদি কোনো কিছু ডাইমেনশন ইউনিট ইউনিট মিলিয়ে কোশ্চেন দেয় দিল। এর বাইরে কোশ্চেন আসে না, এই চ্যাপ্টারে একদম ফিক্স কোশ্চেন থাকে। যারা কামিনী কুমারে বলছে তাদের বেশি ফিক্স হচ্ছে গিয়ে ওয়ার্কের পার্ট, এনার্জির পার্ট। তোমাদের ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কোশ্চেন দেয়, হাফ ইন্টু পিরান ইন্টু বিকৃতি, পর পর 4 বছর প্রায় চলছে এরকম, ঠিক আছে। মানে ওই ওই রিলেটেডই কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। এবার তারপরে কোশ্চেন দেখো, 5 মিটার দৈর্ঘ্য, করার চেষ্টা করো। 5 মিটার দৈর্ঘ্য, ইস্পাত নির্মিত একটি 10 কেজি ওজনের বস্তু ঝোলানো আছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 5 মিলিমিটার। ইয়ং গুণাঙ্কের মান বলে দিয়েছে 19.8 ইন্টু 10⁻11 9/সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তারে প্রস্থচ্ছেদ কত, মানে এরিয়া চেয়েছে, ঠিক আছে। এবার বলো যে কোন পদ্ধতি কোথায় নিতে হবে, সিজিএস না এসআই? সবকটা সিজিএস এ নিতে হবে না অরিত্র? 9/সেন্টিমিটার স্কোয়ার আছে, ওটা চেঞ্জ না করে বাকিগুলো চেঞ্জ করাটাই বেটার হবে। চলো কোশ্চেনে কি কি বলছে। 5 মিটার তারের দৈর্ঘ্য, এক প্রান্তে 10 কেজি, তারের দৈর্ঘ্যে বৃদ্ধি কত হয়েছে, 5 মিলিমিটার। রডের ওজন বলেছে, তার মানে 2 এর ফর্মুলাটা না, যেটা এমনি ছিল সেটাই। দৈর্ঘ্যের বৃদ্ধি ডেল্টা এল কোশ্চেনে কত গিভেন দেওয়া, 5 মিলিমিটার। চলো সেন্টিমিটার মানে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে না, তাই তো? আচ্ছা, 5 মিটার লম্বা, এল এর মান হচ্ছে 5 মিটার। 5 মিটারকে সেন্টিমিটারে নিতে গেলে কত আসবে, 500 সেন্টিমিটার, ওকে। গামার মান বলে দিয়েছে কোশ্চেনে কত, 19.8 ইন্টু 10⁻11, তাই তো? হ্যাঁ, ওহো হ্যাঁ, সরি সরি সরি। ঠিক আছে, এবার বলেছে কি, গামা এর মান বলে দিয়েছে, চেয়েছে কার মান, এরিয়ার মান। সহজ কোশ্চেন, আর না করে দিলেও হতো। গামা ইজিকালস টু হবে ফোর্স, বলবো তো পুরো বেসিক থেকেই যাও না, কোনো সমস্যা নেই, 2 লাইন বেশি লিখতে হবে জাস্ট। এটা কত আসবে, এফ এল ডিভাইডেড বাই এ ডেল্টা এল। এফ এল এর জায়গায় বসাবে এমজি, এমজি মানে কত, 10G, 10G মানে হচ্ছে 100। এল এর মান কত, 500 সেন্টিমিটার, বসা 500 সেন্টিমিটার। আচ্ছা 10 কেজির না ওই পার্টটাতে আরো তো গুণ হবে না, 10 কেজি, তার মানে এখানে কত বল কাজ করবে, 10G। 10G, 10, আগে এটাকে কেজি থেকে গ্রামে নাও, গ্রামে মানে হচ্ছে 10⁻³ আর জি এর মান হচ্ছে গিয়ে 980, 980 মানে 1000 ধরে নাও, তাহলে হচ্ছে 10⁻6। তাহলে এখানে একবার 10⁻6 বসিয়ে দাও। এটা কেন, আমি তো ইয়ে সিজিএস পদ্ধতিতে নেবো না, সব সিজিএস এ করছি। 980 দিয়ে গুণ না, 980 থেকে 1000 ধরে নিয়েছি। আমি প্রচুর অ্যাপ্রক্সিমেশন করছি, তোমরা আবার এত অ্যাপ্রক্সিমেশন করো না কিন্তু পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ, 980 দিয়েই করো। 10⁻6 ডিভাইডেড ইন্টু 5, এরিয়ার মান কত চেয়েছে। আর ডেল্টা এল হচ্ছে 500। এটা গামার মান কত কোশ্চেনে গিভেন দেওয়া, 19.8। এটা না, 981 দিয়ে কেটে যাচ্ছে না,
কাটছে না তারপর শোনো। আচ্ছা, এটা থেকে এরিয়ার মান ক্যালকুলেট করে নিতে পারো তো, যোগ বিয়োগ গুণ ভাগ করে। হ্যাঁ বলো। কি কি? ডেল্টা ও আচ্ছা, ডেল্টা এলটা 0.5। এবার আমার শুরু হলো ভুল করা। এবার শুরু হবে পরপর ভুল। আর ক্যালকুলেশন করবো না একটা, পরপর ক্যালকুলেশন এবার ভুল হবে। তারপরে কোশ্চেনটা দেখো, পারবে পরেরটা, পড়ো পড়ো একটু। তারের দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে এল এর মান বলে দিয়েছে 628 সেন্টিমিটার। ব্যাস বলে দিয়েছে, তার মানে ব্যাসার্ধ পারবে দেবলি না। ব্যাস, পরের কোশ্চেন এটা হয়েছে। ফর্মুলা বুঝতে পেরেছো, তুমি মান বসিয়ে নিতে পারবে। বলো। ইস্পাতের তারের যে দৈর্ঘ্য বলেছে সেটা 628 সেন্টিমিটার। তারপরে ব্যাস, ব্যাস বলে দিয়েছে, অনেক ব্যাস বলে দিয়েছে, ওটা থেকে এরিয়া কিভাবে যাব? কিভাবে যাব? হ্যাঁ, আর বের করে তারপরে পাই আর স্কয়ার, তারপরে কোন ফর্মুলা, এই সেম করতে পারবে। রিক হবে পরেরটা। ঠিক আছে, পরের কোশ্চেনটায় যাও। বলেছে দুটো আলাদা আলাদা উপাদানের, আচ্ছা আলাদা উপাদান মানে গামার মান আলাদা হবে না সেম হবে, বলো আগে। ইয়ং মডিউলাসের মান আলাদা হবে না সেম হবে? ম্যাটেরিয়াল আলাদা বলেছে। গামার মান ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে। একটা এই মডিউলের মধ্যে কোথাও একটা লিখে নাও তো, দাঁড়াও। একটা কাজ করো, ওই যে যেখানে অঙ্কটা স্টার্ট হয়েছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ং মডিউলাসের নিচে লিখে নাও। ইয়ং গুণাঙ্কের নিচে লিখে নাও তো, যে গামা এর মান, মানে ইয়ং মডিউলাসের মান, গামা এর মান, গামা এর মান পদার্থের ভিত্তি খাতায় লিখে নাও। গামা এর মান খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও তুমি। গামা এর মান পদার্থের উপাদানের উপর নির্ভর করে। গামা এর মান পদার্থের উপাদানের উপর নির্ভর করে। গামা এর মান পদার্থের উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ ছোট করে লিখে নাও, আলাদা পদার্থ আলাদা গামা। বলেছে বিভিন্ন উপাদানের দুটো সমান দৈর্ঘ্য বিশিষ্ট, একটির ব্যাস 1 মিলিমিটার আর একটা ব্যাস 3 মিলিমিটার, নিজেরা 1 মিনিট টাইম দিচ্ছে, করো তো। আলাদা গামা, উভয়কে সমান বল দিয়ে টানলে প্রথমটির দৈর্ঘ্যের বৃদ্ধি অপরটির দৈর্ঘ্যের বৃদ্ধি 3 গুণ হয়, এদের ইয়ং গুণাঙ্কের তুলনা করো। কোশ্চেনটা ট্রাই করো নিজেরা। 3 নম্বর কোশ্চেনটা, এই এটা এই যে এটা পরের 4 নম্বর, সরি সরি 4 নম্বর। ফলো রাখো মডিউলের সাথে, নয়তো সমস্যা হবে তো। ট্রাই করো এই জয়শ্রী, মান বসাও। রিতেশ, করো। ব্যাস বলেছে 1 মিটার, তার মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান বসাও, হাফ করো। ব্যাস দিয়েও করতে পারো, ডিফারেন্স তো কোনো কিছু যায় আসবে না, ডিফারেন্স নেই, কেটেই তো যাবে সেই ডিভাইড হলে। এদিকে দাও খাতা। গামা সমান সমান কি হয়? স্টেজ বাই স্ট্রেন তো। এফ বাই এ ডেল্টা এল বাই এল। কার কার মান বলেছে বলো? ব্যাস বলে দিয়েছে একটা কোথাও, মানে আর এর একটা ভ্যারিয়েবল বলেছে, আর এর ভ্যারিয়েবল কি হয়? এরিয়া। আর দৈর্ঘ্যের একটা ভ্যারিয়েবল বলেছে, দৈর্ঘ্যের বৃদ্ধি বলেছে না দৈর্ঘ্যের ভ্যারিয়েবল, সেটা দেখতে হবে। বলেছে প্রথমটি দৈর্ঘ্যের বৃদ্ধি, তার মানে দৈর্ঘ্যের বৃদ্ধি মানে ডেল্টা এল এর ভ্যারিয়েবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্যের বৃদ্ধি। এবার দেখো, এফ
এফ নিয়ে কোনো কথা বলেনি, তার মানে এফ কনস্ট্যান্ট। আগে থেকেই বলে দিয়েছে, দেখো সমান দৈর্ঘ্যের তারে একই ব্যাসের উভয়কে সমান বল, তার মানে এফ কনস্ট্যান্ট, এফ লিখবে না। আর এল কনস্ট্যান্ট, এল আর লিখবে না। তাহলে লিখবে কাকে কাকে? গামা ইজিক্যালস টু এফ বাই এ বাই ডেল্টা এল, তার মানে 1/a ইন্টু ডেল্টা এল না? তাই তো, তার মানে বলতে পারি যে একটার জন্য গামা 1 ইকুয়ালস টু আসবে 1/a1 ডেল্টা এল 1, আর একটার জন্য আসবে গামা 2 1 বাই, বলো, a2। ঠিক আছে, গামা 1 বাই গামা 2 করতে হবে, তার মানে আগে বসবে a2, উল্টে যাবে তো না? হ্যাঁ, হয়েছে, গুড। এটা আসবে a1 ডেল্টা এল 1, a1 a2 এর মান কত হবে? পাই আর স্কোয়ার। 427 আসার কথা না, দেখছি। তাহলে এটা পাই আর স্কোয়ার, দেখো নিতে হবে ব্যাসার্ধ, কিন্তু ব্যাস নিয়ে কাজ করলে তো প্রবলেম নেই, কারণ নিচে উপর নিচে না r/2টা কেটে যাবে, সেই মানে 1/2 এ, তাহলে এটা হিসেবে। হ্যাঁ বলো। না, 27 আসার কথা তো, দেখছি। এটা কিন্তু ডেল্টা এল, ডেল্টা এল এর মান কত? এল 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 দৈর্ঘ্যের বৃদ্ধি কত বলেছে? 3 গুণ কাটটা, তার মানে এটা 3 গুণ আসবে, ডিভাইডেড বাই a1 কত ছিল? পাই ইন্টু 1 এর স্কোয়ার ইন্টু এল এর মান। ঠিক আছে, এবার দেখো 3 3 পাই পাই কেটে গেল, 3 3 9 27, তাহলে 27:1। আমি আগেরটার সাথে পরেরটা করেছি, হয়তো পরেরটার সাথে আগেরটা করেছে, বুঝতে পেরেছো? যেভাবে তুমি নেবে, যদি ভাবো যে আগে পরেরটা নেবে, y2/y1 করবে, তাহলে আবার কত আছে? 1:27। চলো করে দিও এবার। তো হয়েছে কারো? রাজশ্রী হয়েছে। আর আর পুষ্পিতা, স্নেহা, অলি, কাবেরী, রোহিত, রোহিত, দীপায়ন, হয়েছে? ফর্মুলা বসাও, হয়ে যাবে। আরে নিজের আসলে কনফিডেন্সই তো হারিয়ে ফেলেছো। আমি তোমাকে বলছি তো, তুমি, তোমার ক্ষমতা আছে, শুধু করো না, তাই ট্রাই করো, একটু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1:7। চলো, এবার বলেছে কি দুটো আলাদা আলাদা দৈর্ঘ্যের ব্যাসের, একটা জায়গায় বলেছে r1 এর, এই দেখো ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে না এখানে ডিফারেন্স খুব একটা নেই, কেন যখন ডিভাইড হবে না তখন আলাদা এমনি কেটে যাবে। তো আমি ব্যাসটাকে ব্যাসার্ধ হিসেবে টেনে দিচ্ছি কিন্তু এখানে। আবার বলছি, এখানে ব্যাসের মান দেওয়া, যখন অনুপাত করবে তখন তো এমনি কেটে যাবে ব্যাস ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ব্যাস যাই করো। তো এবার এটাতে আমি তাই জন্য 1 মিলিমিটার এখানে লিখে দিচ্ছি, r2 এর মানও লিখে নিচ্ছি 3 মিলিমিটার। তুমি যদি মেথডে যাও তাহলে এটাতে কত লিখতে হবে? 1/2, আর এটাতে লিখতে হবে 3/2। এবার বলেছে হচ্ছে কি উভয়কে সমান বল দিয়ে টেনেছে, তার মানে এফ এর মান কি দুজনের জন্যই সেম, এফ দুজনের জন্যই কি হবে? সেম। বলেছে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি অপরটির দৈর্ঘ্যের বৃদ্ধি 3 গুণ হয়, তাহলে প্রথমটির দৈর্ঘ্যের বৃদ্ধি যদি ডেল্টা এল হয়, আচ্ছা দাঁড়াও, আগে ডেল্টা, একটা একটা হচ্ছে ডেল্টা এল 1 আর একটা হচ্ছে ডেল্টা এল 2। বলেছে প্রথমটার দৈর্ঘ্যের বৃদ্ধি অপরটির দৈর্ঘ্যের বৃদ্ধির 3 গুণ হয়, তার মানে বড় কোনটা? প্রথমটা। তাহলে প্রথমটা যদি 3x হয় তাহলে দ্বিতীয়টা হবে এক্স, কেন প্রথমটা বড়। তারপরে বলেছে কি এদের ইয়ং গুণাঙ্কের তুলনা করতে, চলো তো একটু তুলনা করি। এল এর তো চেঞ্জ হয়নি, এল তো শুরু থেকে সেমই ছিল, এল কি ছিল? এল সেম ছিল। লাগবে আমাদের কি কার কার রেশিও? গামা 1/গামা 2। গামা এর নর্মাল ফর্মুলা বলো। গামা ইজিক্যালস টু এফ বাই এ ইন্টু এল ডেল্টা এল না? ও না, সরি, উল্টো হয়ে গেছে। আরে তাহলে কার সাথে প্রপোর্শনাল হবে? এফ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, 1/a l না? তাহলে ভাবো এটা যদি নিচে থাকে তাহলে এরটা উপরে উঠবে আর এটারটা নিচে নামবে, তার মানে a2 ডেল্টা l2 ডিভাইডেড বাই এটারটা উপরে ছিল, তার মানে এটা নিচে লিখবে a1 ডেল্টা l1। ফার্স্টেরটা বলো এ টু, এ টু হচ্ছে কি পাই আর স্কোয়ার, পাই লিখলেও চাইলে লেখো, না লিখলে না লেখো, তো আমি লিখছি পাই, পাই আর স্কোয়ার, আর আর টু মানে হচ্ছে 3 স্কোয়ার। হ্যাঁ, কিন্তু 3/2 কেটে যাবে না, ইন্টু এল টু এর মান কত হবে? এক্স, আর এদিকে কত আসবে? পাই, এটা আসবে 1 স্কোয়ার
ডেল্টা এল এর মান কত আসবে বলো বলো, 3x। আচ্ছা, এমা তাহলে তো কি একটা যেন ঠিকই বলছিল, পাই পাই এক্স এক্স 9/3, মানে আমাদের কোথাও ক্যালকুলেশনে ভুল হচ্ছিল, 3:1ই তো আসছে। দেখি 27:1 কেন আসলো। ও আচ্ছা, যখন ধরেছি তখন ভুল ধরে ফেলেছিলাম, এক্স এর 3 গুণ ওটা 3 গুণ করে ফেলেছি, তাই না শুধু। হ্যাঁ হ্যাঁ, উল্টো হয়ে গেছিল। তোমার ঠিক আছে। এই তাহলে তুমি ওখানে 3:27 তুমি তো ঠিকই করেছিলে, 9/3ই তো আসে, তুমি 1/27 লিখেছো কেন? আমি বলেছি তাই। এই যে এখানে 4/3, 4/9, তো 9 তো উপরে উঠে যাবে, 9/3 হচ্ছে না, তুমি তো ঠিকই করেছো। 3:9 নিতে হয়, তুমি 1:27 লিখেছো কেন? ওই যে আমি বলেছি তাই। স্যার বলেছে, এবার চলো স্যারই ঠিক বলেছে সব। ঠিক আছে, এইখানে ভুল হয়ে গেছিল, এটাকে এক্স আর 3x টা ভুল ধরে নিয়েছিলাম। আসলে না মানে একটু ভাবা উচিত ছিল। দেখো যদি আয়তন কনস্ট্যান্ট রাখতে হয় কোনো সিস্টেমের, তাহলে আর তাহলে কি হবে, কমছে। আর ওদিক থেকে তার মানে কি, এটা আর এর মান বাড়ছে এটাই, তাহলে এল এর মান কমবে না, এটা আমাদের ভাবা উচিত ছিল। আর এই ভাবনা চিন্তা থেকে আমাদের জন্ম নিল পয়জনের অনুপাত। চলো লেখো পয়জন রেশিও বা পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত। ও কিন্তু বিষ টিস খাওয়ায়নি কাউকে, তাই জন্য ওর নাম পয়জন, এরকম ভাবো না। একটা রড রয়েছে, এটা বাস্তবে যেটা হবে সেটা নিয়ে উনি কথা বলছিল, উনি বলছিল যে একটা রডের, একটু মোটা করে দিন, এটাকে যদি তুমি লেন্থ বরাবর এক্সপ্যান্ড করো, দেখো এটা যদি লেন্থ বরাবর এক্সপ্যান্ড করো, এরকম হবে না, একদিক থেকে কমবে আর একদিক থেকে বাড়বে। এই যে এটাকে যদি তুমি এরকম টানার চেষ্টা করো, তাহলে এটা কেমন হবে, এরকম ভাবে বাড়বে তো। ঠিক আছে, এবার শোনো, এটা লেন্থ কত, এল, ঠিক আছে, আর এটা রেডিয়াস কত, আর। রেডিয়াস আর বলছি, কিন্তু পুরোটা বলছি না, কিন্তু রেডিয়াস আর, হ্যাঁ। আরো ছোট করে দি বাবা, নয়তো বাড়ি থেকে অন্য কাউকে দেখাবে, সেকেন্ড টিচারদের, তারপরে আবার তারা বলবে হুর পারে না মাস্টার, কি সব ভুলভাল করিয়ে দিয়েছিল, পুরোটা আর ধরে নিয়েছে ওকে, ব্যাসার্ধ বোঝে না। আচ্ছা, এবার এখানে যদি এল এটা যদি আর হয়, এবার এটার ক্ষেত্রে কি হবে বলতো, আর কিছুটা কমে গেছে, যতটা কমেছে তার মান মনে করলাম ডেল্টা আর, ঠিক আছে। আর এল যতটা করলাম সেটা মনে করো ডেল্টা এল, কতটা বেড়েছে ডেল্টা এল। তাহলে আমরা বলতে পারি ডেল্টা আর যত কমবে, ডেল্টা আর তত বাড়বে। এবার আমি দুটো বিকৃতি তোমাকে জিজ্ঞাসা করছি, এই বিকৃতিটার নাম কি বলতো, অনুদৈর্ঘ্য বিকৃতি না দৈর্ঘ্য বরাবর। অনুদৈর্ঘ্য বিকৃতিটা কি হবে বলো, অনুদৈর্ঘ্য বিকৃতি হবে, তুমি বলবে স্যার ডেল্টা আগে ছিল এল, এখন হয়েছে ডেল্টা এল বৃদ্ধি পেয়ে ডেল্টা এল বাই এল, কারো কোনো সমস্যা হয়েছে? এটা পজিটিভই হবে, কেন দৈর্ঘ্য বেড়েছে। আমি যদি বলি তোমাকে পার্শ্বীয়, এটাও তো পার্শ্বীয় তো বিকৃতি হয়েছে, এটার নাম কি পার্শ্বীয়। তোমাকে যদি বলে পার্শ্বীয় বিকৃতি কত হবে, পার্শ্বীয় বিকৃতি কত হবে, তুমি বলবে স্যার আগে ছিল আর, এখন হচ্ছে ডেল্টা আর, কিন্তু ডেল্টা আরটা না কমে হয়েছে, তার মানে এবার আসবে ডেল্টা আর বাই আর। আর পয়জন বলে যে লোকটা ছিল, সেই লোকটা যে রেশিওটা দিয়েছিল সেটাকে উনি সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করেছিল, কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিল, সিগমা। সিগমা হলো পয়জন রেশিও, পয়জন অনুপাত, পয়জন অনুপাত সমান সমান উনি বলেছিল পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে মাইনাস ডেল্টা আর বাই আর ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। হ্যাঁ হ্যাঁ, এই যে কমে গেছে আটটা, আটটা আগে যতটা ছিল বড় ছিল, কমে গেছে না। তাই ভাবো সবসময় আমাদের কি করতে হয়, অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিমটা কম প্রাথমিকটা বড়, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিচ্ছ, হয়। সিগমার পরে পয়জন অনুপাত, ঠিক আছে। পয়জন অনুপাত মানে কি, পার্শ্বীয় বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। প্রমাণ করবো এবার একটা জিনিস,
হয়ে গেছে, এটা চেঞ্জ করবো এটা। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, রিপ্রেজেন্টেশন সেম করছিলাম, রিপ্রেজেন্টেশন সেম করছিলাম। ঠিক আছে, দুটো জিনিস কিন্তু আলাদা। আচ্ছা শোনো, তুমি যদি ওখানে যদি তোমার মানে পিরনকে স্ট্রেস কেস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, কোনো যায় আসে না, বুঝে নেয় টিচার, বুঝে যায়। দেখো যদি পরীক্ষার সময় সিলেবাসে যদি কখনো কোশ্চেন আসে, যদি পিরনের কোশ্চেন আসে, তাহলে পয়জনের অনুপাতের কোশ্চেন আসে না। এবার তুমি দেখবে যে কি বলছে, তুমি দরকার হলে স্ট্রেস স্ট্রেন দিয়ে লিখবে, পুরো লিখে লিখে করবে, কি যায় আসে। এমনি তো বাকি টাইম আমরা বসেই থাকবো, তাই না? পরীক্ষা থোড়ি না আমরা 2 ঘন্টা বসে বসে পরীক্ষা দেবো, লিখবো তো 15-20 মিনিট, বাকি সময় তো এদিক ওদিক দেখবো কার কাছ থেকে কি পাওয়া যায়। যা মডিউলে কোশ্চেন দেওয়া আছে তুমি শুধু সেইটুকু দেখে যাও। সব স্কুলে, ম্যাক্সিমাম স্কুলে বলে দিলাম যে 35 নম্বরের পরীক্ষা হয় তো 32 নম্বর ডাইরেক্ট, ইভেন কোশ্চেনের নাম্বারও চেঞ্জ করবে না, একটা মানে সংখ্যাও চেঞ্জ করবে না, এরকম থাকবে ডাইরেক্ট। কিন্তু তারপরে হবে না, কারণ এত যাবে কিভাবে পড়ে, পড়াশোনাই তো করো না। পয়জন অনুপাত নির্ণয়। আচ্ছা বলো, এবার এটার ক্ষেত্রে নর্মাল অবস্থায়, নর্মাল অবস্থায় এর লেন্থ কত এল, রেডিয়াস কত আর, তাই তো? বলতে এর আয়তন কত হবে? আয়তন, ভেরি গুড, তুমি মাধ্যমিকে ক পেয়েছো? পাই আর স্কোয়ার এল, তাই তো? বলো, এবার আমি যদি ভাবি, এবার পয়জনের একটা কথা বলছে, পয়জনের কথাটাই একদম বোকা বোকা লাগতে পারে, বাট হতেও পারে, সবসময় হয় তাই বলছি না। উনি বলেছে যে যেহেতু এই জিনিসটাকে আমি এক্সটেন্ড করছি, টানছি, তার মানে এটার ক্ষেত্রে আয়তনের কোনো চেঞ্জ হবে না। উনি কি বলছে? আয়তনের কোনো চেঞ্জ করবো না, আয়তনের চেঞ্জ না করা মানে ডেল্টা ভি এর মান কত? 0,0,0,0 নাম্বারে কল করবে, বলে দেবে। কেন আয়তনের তো কোনো চেঞ্জ হচ্ছে না, কেন ডেল্টা ভি ফিক্স, তার মানে আয়তন ফিক্সড, আয়তন ফিক্সড। পয়জনের রেশিওতে কি বলছে? আয়তন ফিক্সড। বুঝতে পারলে? মানে বলছে তুমি যদি এটাকে এরকম ভাবে টানো, এখানে যেটা রড থাকে এটাকে যদি এভাবে টানো, এটা হয়তো দৈর্ঘ্যের দিক দিয়ে সরু সরু হবে, আর এদিক থেকে লম্বা হবে, আর ওভারঅল আয়তনটাকে সেম রাখবে। ঠিক আছে, এবার শুনুন, এবার এটাকে যদি এদিকে টানে, আমরা আয়তন হচ্ছে গিয়ে ভি, ভি হলো গিয়ে আমাদের পাই আর স্কোয়ার এল। এবার শুনুন, বলে ফেলো তো, এদিকে আমি যদি লিখি ডেল্টা ভি বাই ভি, ডেল্টা ভি বাই ভি মানে কি? আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন। ঠিক আছে, কারণ সমস্যা, কনস্ট্যান্ট কখনো চেঞ্জ হয়? তার মানে এটার চেঞ্জ যদি বলি ডেল্টা পাই করি, কত পাবো? 0 পাবো না, লেখার কোনো মানে হয় না। তারপরের টার্মে আসো আর স্কোয়ার, মনে আছে করিয়েছিলাম এরর অ্যানালিসিসে, দুইটা আগে চলে আসবে, ডেল্টা এল বাই এল। ঠিক আছে, সরি ডেল্টা আর বাই আর, ডেল্টা আর বাই আর। এররে সবসময় কি হয়? পাওয়ার আগে আসে, যোগ 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 করে যেতে হয়, যোগ করলে কত আসবে? এটা ডেল্টা এল বাই এল আসবে না? ঠিক আছে, এবার দেখো তো, পরিবর্তন কত? শূন্য, তাই তো? পরিবর্তন শূন্য। আর এখানে 2 × ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল, চলো নিয়ে আসো এদিকে ডেল্টা এল বাই এল, সরি ডেল্টা আর বাই আর, ডেল্টা আর বাই আর ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল, করলে কত আসবে বলো তো? হাফ। ঠিক আছে, আর এটা কি বলে? পয়জনের অনুপাত। বা হ্যাঁ, মাইনাস কিভাবে ভুলে যাচ্ছে, কেন বলতো মাইনাস আসলো? ওই যে একটা বেড়েছে একটা কমেছে, তবে যা থিওরি পড়ালাম তার সাথে মিশলো। ঠিক আছে, আর না দুটো ছোট ছোট টপিক আছে, নেক্সট দিন স্টার্টিং এ করিয়ে দেবো, আজকে করাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে একটা পার্টে বইতে একটু ভুল আছে, ওটা একটু রিচেক করে আমার দেখতে হবে যে ওটা মানে কোন জায়গাটায় ভুল করেছে, আমার দেখা হয়নি, আগের দিন থেকে দেখা হচ্ছে না, ওই পার্টটা দেখে আমি বলবো। এনার্জির একটা পার্টে একটা ছোট্ট ভুল আছে। বলো বলো, এদিকে, না না না, মানের ওয়াইজ যদি বলো তাও লিখতে পারো। আচ্ছা ও বলছে এদিকে মাইনাস হবে না, দেখো কোনো সমস্যা নেই, এটাও খুব ভালো জিনিসই বলেছে, খারাপ কিছু বলেনি। ও বলছে সিগমা, এটা তো মান, এইটা মান তো মানে তো হচ্ছে পয়সন রেশিও। ঠিক আছে, মাইনাস এটা এবার তো বলতেই পারে যে যেভাবে খুশি বল। নেক্সট দিনের টাস্ক থাকবে এলাস্টিসিটি চ্যাপ্টার পুরো। ঠিক আছে, এলাস্টিসিটি কমপ্লিট করে আনবে। কি কি করবে এলাস্টিসিটিতে লিখে নাও। ওহ, যেটা 1 তারিখ পরীক্ষা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে, 1 তারিখ, এটা 7 বা 8 তারিখ হবে। ঠিক আছে, আগে থেকে বলে দিলাম, শনিবার বা রবিবার পড়েছে।
ঠিক আছে? কেন কামিনী কুমার আর মনে হয় কিছু কিছু প্রফুল্লনগর এই স্কুলগুলোতে পরীক্ষা শেষ হচ্ছে না ওই সময়, টেস্ট। ঠিক আছে? যারা গ্র্যাভিটেশন পড়োনি, অল্প পড়েছো, পুজোতে ঘুরেছো, তারা অল্প অল্প বাড়িতে একদমই অল্প অল্প পড়ো, আমি দরকার হলে আরেকবার পড়িয়ে দেবো। এই চ্যাপ্টার থেকে যেন একদম কারো ভুল না হয়, আগে থেকে বলে দিলাম। ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে পুরো ঠিক মতন ভাবে কন্টিনিউ করো, তাহলে জিনিসগুলো সব ঠিক মতন যাবে। চলো এবার দেখো কি কি পড়বে, পড়ে আসবে। 1 নম্বর হচ্ছে গিয়ে এলাস্টিসিটির মডিউল কমপ্লিট করবে। নেক্সট দিন একটা মিনি টেস্ট হবে, আর মিনি টেস্টে যদি ভালো রেজাল্ট করো তাহলে তো ভালোই হবে। এই যে এই চ্যাপ্টারটার উপরে মিনি টেস্ট, একদম ছোট্ট একটা টেস্ট নেবো, 5 বা 6 বা 8, এই 8-এর উপরে তো যাবোই না। এলাস্টিসিটি কমপ্লিট করবে। 2 নম্বর হচ্ছে এলাস্টিসিটির এইচওটিএস প্রশ্নোত্তর যেগুলো রয়েছে, প্রশ্ন উত্তর যেগুলো করে দেওয়া থাকে সেগুলো। 3 নম্বর লাস্ট এক্সাম্পল। এ বাদে আর কিচ্ছু নেক্সট দিন থাকবে না, এই কটা জিনিস। আর একটা একটা করে কোশ্চেন কিন্তু চেক করব, সবাই কিন্তু করে এসো কষ্ট করে। এই কটা জিনিস না করলে তো আর কি বলবো, দি এন্ড। আমি এটা